আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। সবকিছু ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জাস্ট জানাবেন। ওকে, এখন আশা করি সবকিছুই তোমাদের ক্লিয়ার। ওকে, ঠিক আছে সবাই? হ্যাঁ, সাউন্ড এখন ঠিকঠাক? এখন ঠিকঠাক। ওকে, সব ঠিকঠাক এখন? আচ্ছা, আমি আলহামদুলিল্লাহ আজকে একটু ভালো আছি, আল্লাহ আল্লাহ রাখছে ভালোই। আমি আবার ধরো টানা বেশি দিন যদি প্রেশার নিয়ে নেই না, তখন আসলে অসুস্থ হয়ে যায়। এই জন্য আসলে গতকালকে তোমাদের ক্লাসটাও নিতে পারি নাই। ঠিক আছে, যাই হোক, কোনো সমস্যা নাই। আমি আজকে থেকে আবার কন্টিনিউ করতেছি ইনশাল্লাহ। আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 9 তারিখ, 10 তারিখ। আমাদের সম্ভবত আগামীকালকে, আজকে কি 8 তারিখ না 9 তারিখ? আজকে আজকে 8 তারিখ। আগামীকাল ক্লাস আছে এবং পরশুদিন ক্লাস আছে। এরপর হচ্ছে তোমাদের মেডিকেলের জন্য একটা ছুটি দেওয়া হবে, তাই না? এরপর হচ্ছে কি তোমাদের মেডিকেলের জন্য ছুটি, ঠিক আছে? তো মেডিকেলের পরে আমরা নতুন রুটিনে ইনশাল্লাহ আমরা আবার ক্লাস শুরু করব। চ্যাম্পের ক্লাস আগামীকালকে নেওয়ার চেষ্টা করব। আর বিশেষ করে হচ্ছে আমরা মেডিকেল পরীক্ষাটার পরে হচ্ছে তোমাদের জন্য শুরু করবো আবার। ওকে, তাহলে আমরা আজকে কি পড়বো আগে একটু বলে নিচ্ছি। আমাদের যে গত লেকচারটা ছিল, আচ্ছা, আমাদের গত লেকচারটাতে হচ্ছে তোমার যারা ক্লাস করছিল রেগুলার 3জনকে বলছিলাম জার্সি গিফট করবো, মানে 2জনকে বলছিলাম 3জনকে জার্সিটা দিব, বুঝছো? কারণ স্টুডেন্টরা প্রচুর পরিমাণে জার্সিটা চাই, ঠিক আছে? তো তার মধ্যে 3জনের লিস্ট তৈরি হয়ে গেছে, আমি মাহিরের ক্লাসে তোমাদেরকে প্রোভাইড করব। ওকে, মাহিরের ক্লাসে আমি তোমাদেরকে প্রোভাইড করব। আর বিশেষ করে হচ্ছে ফার্স্ট হয়েছে কে? দেবপ্রীতা আমাদের সেকেন্ড টাইম ব্যাচের স্টুডেন্ট। ওকে, আরিফও আজকে ক্লাসে আসছে। আচ্ছা, আরিফ। আচ্ছা, তোমাদের সিনিয়র আরিফ তো বরিশালে আছে, তাই না? ওকে, তোমাদের ফিজিক্স ডাউট সলভ দেয় কিন্তু আরিফে। আচ্ছা, আরিফ আজকে 11টায় মিটিং আছে, চেষ্টা করো উপস্থিত থাকার, মানে তোমাদের সবাইকে নিয়ে মিটিং আছে, ঠিক আছে? আচ্ছা, দেখো, তো তোমরা আজকের এই লেকচারটাতে তোমরা মেনশন দিতে পারো চাইলে, কোনো সমস্যা নাই। তবে তোমরা যেটা করতে পারো, আহ, এখান থেকে করতে পারো, মানে ক্লাসের নোটস অথবা ক্লাসের একটা রিভিউ আমাদের গ্রুপে যা সাবমিট করবা। আমরা হচ্ছে কি প্রত্যেকটা লেকচার থেকে আমরা 3জনকে হচ্ছে কি তোমাদের জার্সি গিফট করব, ঠিক আছে? এই যে ধরো আরিফের কমেন্টটা দেখে ভালো লাগছে। প্রায় সময় দেখি আমাদের অনেক স্টুডেন্টরা ধরো ক্লাসে এসে কমেন্ট করে যে ভাই গত বছর ক্লাস করতাম। তো এই জিনিসগুলাই হচ্ছে কি আমাদের আলটিমেট স্যাটিসফ্যাকশন। এই জিনিসগুলো হচ্ছে আমাদের আলটিমেট স্যাটিসফ্যাকশন। ও হচ্ছে এখন টিএসসি তে বসে নোট করতেছে। তো হয়তোবা তোমরা অনেকে আগামী বছর না, আর 3-4 মাস, 2 মাস, 1 মাস পরে তোমরা অনেকে এসে ক্লাসের নিচে কমেন্ট করবা যে ভাই ক্লাস করতাম, এখন আলহামদুলিল্লাহ ক্লাসের টিএসসি তে বসে আছি। বন্ধু নিয়ে বসে থাকতে পারো, বান্ধবী নিয়ে বসে থাকতে পারো, কোনো চাপ নেই। অথবা মানে হলে বসে আবার ক্লাসটা দেখতেছি। এই জিনিসগুলাই হচ্ছে কি আমাদেরকে আলটিমেটলি এনার্জেটিক বানায় দেয় আসলে, যে আমরা আসলে কারোর জন্য কিছু করতে পারতেছি, একটু হলেও ইফেক্ট ফেলতে পারতেছি।
বুঝাইতে পারছি? ওকে, তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আজকে আমরা পড়বো হচ্ছে কি শ্বসন ও শ্বাসক্রিয়া। এই চ্যাপ্টারটা খুবই ছোট চ্যাপ্টার, খুবই ছোট একটা চ্যাপ্টার। সো তোমাদের হচ্ছে খুব একটা যাবে না, প্রেশার যাবে না। আমি আশা করি কতক্ষণ এখন বাজে হচ্ছে কয়টা, 6টা 10 বাজে না, আমি 7টা 20-এর মধ্যে ইনশাল্লাহ তোমাদেরকে ছেড়ে দেবো ক্লাস শেষ করে, ঠিক আছে? আচ্ছা দেখো, এই চ্যাপ্টারটা খুবই ছোট চ্যাপ্টার এবং এগ্রিতে একটার মতো কোয়েশ্চেন মাঝে মাঝে আসে। আর এতটা ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা আমাদের না, অন্যান্য চ্যাপ্টারের মতো। ওকে, দেখো অল্প দিয়ে আমরা শেষ করতে পারবো। এই চ্যাপ্টারটার মধ্যে আমরা আলটিমেটলি আসলে কি কি জিনিসগুলো পাচ্ছি দেখো। আমরা পাচ্ছি হচ্ছে এখানে ফার্স্টে পড়বো হচ্ছে কি শ্বসনতন্ত্রের বিভিন্ন অঞ্চল। তুমি এই যে ফুসফুসটা দেখো, এখানে পুরো শ্বসনতন্ত্রটা দেওয়া আছে, আর একটু বাকি আছে। যদি মুখটা অ্যাড করা হইতো তাহলে পুরো শ্বসনতন্ত্রটা হয়ে যেত। তো শ্বসনতন্ত্রের বিভিন্ন অঞ্চল আমরা এখানে পাবো। কিছু অঞ্চল থাকবে যারা হচ্ছে কি বায়ু গ্রহণ করে এবং ত্যাগ করে, আবার কিছু থাকবে হচ্ছে কি যেটা বায়ুটাকে পরিবহন করে, এবং কিছু থাকবে হচ্ছে কি শ্বসন অঞ্চল থাকবে। এই তিনটা অঞ্চল নিয়ে মূলত হচ্ছে কি আমাদের এটা গঠিত হয়। অর্থাৎ তুমি একটা বাসায় ঢুকবা, প্রথমে কি গেট দিয়ে ঢুকলা, হ্যাঁ, ঢুকার পরে কিছুক্ষণ হাঁটবা, হাঁটার পর না মেইন বাসায় তুমি ঢুকবা, তাই না? এরকম মূলত ঘটে কিন্তু। ওকে, সেকেন্ড হচ্ছে কি আমরা সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এটা, ফুসফুস অ্যালভিওলার সারফেক্টেন্ট। এখান থেকে 100% কমন আসবে যদি এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে। এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসলে তোমরা জাস্ট ফুসফুস, অ্যালভিওলাস এবং সারফেক্টেন্ট এই পার্টটা করবা। প্রশ্বাস নিঃশ্বাস মোটামুটি ইম্পর্টেন্স আছে, তারপর কি গ্যাসীয় পরিবহন আছে এবং কি শ্বসনতন্ত্রের প্রদাহ, এই টাইপটা আমাদের মূলত এখানে উল্লেখ করা আছে। ওকে, আমরা নেক্সটে চলে যাচ্ছি। দেখো এখানে হচ্ছে কি আমরা শ্বসনতন্ত্রের বিভিন্ন অঞ্চলটা চিনব। ফার্স্টে আসে শ্বসন জিনিসটা কি, যে প্রক্রিয়ায় আমরা বায়ু গ্রহণ করতেছি, এই যে অক্সিজেন গ্রহণ করলাম, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করলাম, এইটাই হচ্ছে কি মূলত শ্বসন হয়ে থাকে। বুঝাইতে পারছি? আচ্ছা, এখন দেখো শ্বসনতন্ত্র, এই যে বায়ুটা গ্রহণ করলাম, বায়ুটা প্রথমত গৃহীত হয়েছে, তারপর কি এটা পরিবাহিত হয়ে আমার শ্বসন অঞ্চল পর্যন্ত গেছে, এরপর ত্যাগ করে দিলাম। এই জিনিসটা মূলত ঘটে। তাহলে শ্বসনতন্ত্রের টোটাল অঞ্চল কয়টি জানো? টোটাল অঞ্চল হচ্ছে কি 3টি অঞ্চল। টোটাল কয়টি অঞ্চল? 3টি অঞ্চল আমরা পাবো। তাহলে চলো আমরা দেখি কি কি অঞ্চলগুলো আছে। একদম ধীরে সুস্থে আমরা শেষ করে দিব, ধীরে সুস্থে না, সরি, মানে খুব দ্রুত শেষ করে দিব আর কি। দেখো তাহলে 3টি অঞ্চলের মধ্যে আমরা একটু যদি দেখি, তো ফার্স্টে আসে হচ্ছে কি আমাদের বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, তারপর আসবে কি আমাদের বায়ু পরিবহন অঞ্চল, এবং ফাইনালি আসবে হচ্ছে কি শ্বসন অঞ্চল। তাহলে দেখো আমরা এখানে কি পাবো, বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, গ্রহণ ও ত্যাগ অঞ্চল, এইটা এটা হচ্ছে 1 নম্বর আমরা পাবো। বায়ু গ্রহণ এবং ত্যাগের একটা জায়গা থাকবে, এটা হচ্ছে কি বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল। সেকেন্ড আসো বায়ুটা গ্রহণ করার পরে আমরা কি নিব, এটাকে বায়ু পরিবহন অঞ্চল। এরপর আসা হচ্ছে কি আমরা দেখবো হচ্ছে কি বায়ু পরিবহন অঞ্চল। ওকে, এবং ফাইনালি হচ্ছে যেখানে আমাদের শ্বসনটা ঘটবে সেটাকে আমরা বলবো হচ্ছে কি শ্বসন অঞ্চল বলবো। এই তিনটা হচ্ছে কি আমাদের ওভারঅল চ্যাপ্টারের সামারি। এই যে এই তিনটা জিনিস মূলত আমাদের থাকবে। ওকে, তাহলে দেখো বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চলের ক্ষেত্রে আমরা ফার্স্টে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে কি, দেখো আমরা যখন বায়ুটা গ্রহণ করি, প্রথমে আমরা কোনটা দিয়ে গ্রহণ করতেছি, এই যে শান্তি, শান্তি, তাই না? এই যে প্রথমে কি আমাদের নাকের ছিদ্র দিয়ে গ্রহণ করতেছি। তাহলে কি প্রথমে আসে কি সম্মুখ নাসারন্ধ্র। কেন সম্মুখ বলছি? কারণ আমাদের পশ্চাৎ নাসারন্ধ্র থাকে 2টা। তো আমরা ফার্স্টে পড়বো হচ্ছে কি সম্মুখ নাসারন্ধ্র। 1 নাম্বার হচ্ছে কি সম্মুখ নাসারন্ধ্র। কয়টা থাকবে বলো? নাকের ছিদ্র কয়টা? 2টা। তাহলে সম্মুখ নাসারন্ধ্র থাকবে 2টা থাকবে। এরপরে ভেস্টিবিউল, ভেস্টিবিউল। তাহলে নাকের মধ্যে কি থাকে? লোম থাকে না? ছেলেদেরকে এই জিনিসটা খুব জ্বালাই, বুঝছো? দেখবা নাকের মধ্যে, এই যে নাকের ভিতরে দেখবা কি লোম আছে, কিন্তু বিশেষ করে ছেলেদের অনেক পরিমাণে থাকে, তাই না? তো এই যে লোমগুলা, এই জায়গাটাকে বলা হচ্ছে কি ভেস্টিবিউল বলা হচ্ছে। এই লোমগুলা কেন থাকে জানো? এই যে আমরা শ্বাসটা নিচ্ছি, তাহলে এই শ্বাসটা যাওয়ার পথে অনেক বালু থাকতে পারে, অনেক পোকামাকড় থাকতে পারে। এই জিনিসগুলো যাতে আমাদের ডিরেক্টলি মানে শ্বসন অঞ্চলে গিয়ে প্রবেশ না করে বা ভেতরে না যেতে পারে, এই জন্য হচ্ছে কি এই লোমগুলো মূলত অবস্থান করে থাকে। তাহলে আমাদের এখানে কি আছে? ভেস্টিবিউল আছে। তাহলে ভেস্টিবিউল গেল। এরপর আসো ভেস্টিবিউলে কি থাকে? সাধারণত লোম থাকে। যদি কোশ্চেন আসে যে নাকের লোম কোথায় থাকে, ভেস্টিবিউলের মধ্যে থাকতেছে। এরপর আসো কি আরেকটু ভিতরে গেলে কি নাসা গহ্বর থাকবে। কি থাকবে? নাসা গহ্বর থাকবে। দেখো 3 নাম্বার নাসা গহ্বর। আচ্ছা, এই নাসা গহ্বর থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আছে, আমি রেড মার্ক করে দিচ্ছি। সেটা হচ্ছে কি এখানে তোমার অলফ্যাক্টরি কোষ থাকে। এই অলফ্যাক্টরি কোষ সাধারণত আমরা যে বিভিন্ন জিনিসের ঘ্রাণ নিচ্ছি, ধরো পারফিউমের একটু ঘ্রাণ নিলাম, এই ঘ্রাণের উদ্দীপনাটা এক্স্যাক্টলি কোথায় নিচ্ছে? অলফ্যাক্টরি কোষ। তাহলে অলফ্যাক্টরি কোষ মূলত হচ্ছে কি আমাদের করোটিক স্নায়ুর যে কোষগুলো আছে 12 জোড়া করোটিক স্নায়ু, সেই 12 জোড়ার একটা হচ্ছে কি অলফ্যাক্টরি কোষ। আমরা ওইটা সমন্বয় নিয়ন্ত্রণে ভালো করে পড়ি, আমি পড়ায় দিব একদিন। তাহলে নাসা গহ্বরে কি থাকতেছে? অলফ্যাক্টরি কোষ, অলফ্যাক্টরি কোষ,
ঠিক আছে? তাহলে এই অলফ্যাক্টরি কোষের কাজটা কি বলতো দেখি? এটা কাজ হচ্ছে কি ঘ্রাণের উদ্দীপনা নেওয়া। আমি যতটুকু পড়াবো ইনশাল্লাহ এর মধ্য থেকে তুমি সব ভার্সিটিতে কমন পাবা, মেডিকেলও কমন পাবা আল্লাহর রহমতে। দেখো মেডিকেলে পরীক্ষা দিতে যাবা না, ষষ্ঠ থেকে প্রশ্ন আসছে দেখবা আমার ক্লাস থেকে কমন আসছে। তুমি মেডিকেলে পরীক্ষা দিতে যাবা, আমি এগ্রির জন্য যে কয়টা ক্লাস করাইছি তুমি দেখো এখান থেকে কমন আসছে কি আসছে না, তুমি পরে এসে আমাকে মিলাই দেখাই, আমি মিলাই দিব, সমস্যা নেই। এরপর আসো আমাদের পশ্চাৎ নাসারন্ধ্র 3 নাম্বার, আমাদের পশ্চাৎ নাসারন্ধ্র থাকবে। আচ্ছা, পশ্চাৎ নাসারন্ধ্রকে কি বলা হয়? এটা একটা নাম আছে, এটার নাম হচ্ছে কি কুয়ানা বা কুয়ানি বলা হয়। পশ্চাৎ নাসারন্ধ্রকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে কি কুয়ানা বলা হচ্ছে। এন্ড ফাইনালি আসো নাসা গলবিল থাকবে। ওকে, নাসা গহ্বর গেল এবং 4 নাম্বার হচ্ছে কি নাসা গলবিল, নাসা গলবিল থাকবে। এবং 5 নাম্বার হচ্ছে গিয়ে কি আমাদের ষড়যন্ত্র থাকবে, যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ষড়যন্ত্র বা আমরা বলতে পারি কি ল্যারিংস বলতে পারি। তাহলে আমরা কি বুঝছি? এই জিনিসগুলো দেখো, এই জিনিসগুলো হচ্ছে কি, শোনো, এই জিনিসগুলো হচ্ছে আমাদের শ্বসন তন্ত্রের বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চলে গেল। অর্থাৎ এগুলোতে আমি বায়ু গ্রহণ করি এবং কি বায়ুটাকে আমি ত্যাগ করে বাইরের দিকে ছেড়ে দিচ্ছি। এই জিনিসগুলো হচ্ছে আমাদের গেল। পরবর্তীতে আমাদের এখানে একটু বোর্ডের জায়গাটা কম হচ্ছে, আমি একটু আরেকটা স্লাইড নিয়ে তোমাদেরকে বায়ু পরিবহন অঞ্চলটা এখানে আমি দেখাই দিচ্ছি। দেখো বায়ু পরিবহন অঞ্চলে আমরা যাই। এরপরে দেখো বায়ু পরিবহন অঞ্চল, বায়ু পরিবহন অঞ্চল দেখো। এখন বায়ু পরিবহন অঞ্চলের ক্ষেত্রে নাম্বার 1 যেটা থাকবে সেটা হচ্ছে কি আমাদের ট্রাকিয়া, অর্থাৎ আমাদের যে ষড়যন্ত্রটা এখানে আছে, এই ষড়যন্ত্রটার পরের যে অংশটা থাকে এই যে এইটা হচ্ছে কি ট্রাকিয়া বা আমরা বলতে পারি কি শ্বাসনালী। তাহলে আমরা এটাকে কি বলবো? বায়ু পরিবহন অঞ্চলের ক্ষেত্রে প্রথমে আসে কি আমাদের ট্রাকিয়া বা আমরা এটাকে বলতে পারি কি শ্বাসনালী। যদি কখনো ট্রাকিয়া বা শ্বাসনালী থেকে প্রশ্ন আসে তাহলে একটা প্রশ্ন আসতে পারে, এখানে 16 থেকে 20টি তরুণাস্থির বলয় থাকে। কয়টি? 16 থেকে 20টি। কোন কোন জায়গায় হচ্ছে কি তোমাদের দেওয়া থাকে কি তোমার ধরো 15 থেকে 18টি বা 15 থেকে 20টি এরকম মূলত কি দেওয়া থাকে মূলত। তাহলে আমরা কয়টা মনে রাখবো? 16 থেকে 20টি। আচ্ছা, তার আগে একটু দেখি এটা দৈর্ঘ্যটা কতটুকু। এটা দৈর্ঘ্য সাধারণত হচ্ছে কতটুকু জানো? 10 থেকে 12 সেন্টিমিটার। এবং এটার মধ্যে কি থাকে? 16 থেকে 20টি কি থাকে? সি আকৃতির তরুণাস্থি থাকে। সি আকৃতির, আকৃতিটা মনে রাখবো, সি আকৃতির তরুণাস্থি বলয় থাকে কোথায়? ট্রাকিয়াতে, তরুণাস্থি বলয়। তো এখান থেকে গুরুত্বপূর্ণ কোনটা? এটা যে 16 থেকে 20টি কি আকৃতি তরুণাস্থি বলয় থাকবে? সি আকৃতি তরুণাস্থি বলয় থাকবে। এর পরবর্তীতে দেখো আমি একটু চিত্রের মধ্যে দেখাই, যে এই জিনিসটা হচ্ছে কি তোমার ট্রাকিয়া। একটু খেয়াল করে দেখো, এই অংশটা হচ্ছে কি মূলত ট্রাকিয়া। তো ট্রাকিয়াটা পরবর্তীতে দেখো এইখানে একটা ভাগ হয়েছে, এখানে একটা ভাগ হয়েছে, দুইটা ভাগ হয়ে চলে গেছে না? এই দুইটা ভাগকে বলা হচ্ছে কি ব্রঙ্কাস বলা হচ্ছে। তাহলে আমরা দেখো এখানে ছিল কি নাসা গলবিল, নাসা গলবিলের পরে কি এই যে এই অংশটা হচ্ছে কি ষড়যন্ত্র। এরপরে দেখো এখান থেকে লম্বা একটা তোমার গেল তরুণাস্থির বলাই গেল, যেটা এখানে এসে আবার ভাগ হয়ে গেছে। এখান থেকে যে একটা ভাগ গেছে, একটা হচ্ছে কি ডান ব্রঙ্কাস এই পাশেরটা, আর একটা হচ্ছে কি বাম ব্রঙ্কাস। তারপরে এই ব্রঙ্কাস গুলা আবার বিভক্ত হয়েছে, যেগুলোকে বলা হচ্ছে কি ব্রঙ্কিউল, যেগুলোকে বলা হচ্ছে কি ব্রঙ্কিউল বলা হচ্ছে। ওকে, এখন খেয়াল করে দেখো, তাহলে আমরা তরুণাস্থির বলয়গুলো পাইলাম। এর পরবর্তীতে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি আমাদের ব্রঙ্কাস। 2 নাম্বার, 2 নম্বরে কি পাবো আমরা? ব্রঙ্কাস। দেখো তাহলে এই ব্রঙ্কাস কয়টি থাকবে? 2টি থাকবে, 2টি শাখা থাকবে। এটা শাখা কয়টি বলতে দেখি? 2টি শাখা থাকবে। তাহলে 2টি শাখা কি কি? আমরা একটা পাবো হচ্ছে কি ডান ব্রঙ্কিউল বা আমরা বলতে পারি কি ডান ব্রঙ্কাস, আর একটা হচ্ছে কি তোমার এখানে বাম ব্রঙ্কাস। একটা ডান ব্রঙ্কাস আর একটা হচ্ছে কি বাম ব্রঙ্কাস। এখন অনেক সময় হয় কি এই ব্রঙ্কাসের মধ্যে প্রদাহ হয়। তাহলে তোমরা মনে রাখবা কোনো কিছুর প্রদাহ মানে কি জানো? আইটিস। কোনো কিছুর প্রদাহ মানে কি? আইটিস। যেমন আমরা যদি বলি কি মেনিনজাসের প্রদাহ, মানে মস্তিষ্কে যে মেনিনজাস থাকে সে মেনিনজাসের প্রদাহকে কি বলা হয়? মেনিনজাইটিস, এটা আমরা বলতে পারি। এরপর যেমন আমরা বলতে পারি যে সাইনাসের প্রদাহ, সাইনোসাইটিস, তোমার আর অনেক কিছু এরকম আমরা বলতে পারি যে প্রদাহ মানে কি আইটিস। তাহলে আমরা এখান থেকে মনে রাখবো যে ব্রঙ্কাসের প্রদাহকে বলা হচ্ছে কি ব্রঙ্কাইটিস। একটু মনে রাখবা যে ব্রঙ্কাসের প্রদাহ এটাকে কি বলা হচ্ছে? ব্রঙ্কাইটিস বলা হচ্ছে। ব্রঙ্কাসের প্রদাহকে কি বলা হচ্ছে বলো তো দেখি? ব্রঙ্কাইটিস বলা হচ্ছে। ওকে, সেই হচ্ছে কি আমাদের মোটামুটি ব্রঙ্কাস আমাদের পড়া শেষ। এই পর্যন্তই হচ্ছে কি আমাদের ধরো শ্বসন তন্ত্রের কি গেল আমাদের তোমার বায়ু পরিবহন অঞ্চলটা গেল। তাহলে ট্রাকিয়া থাকবে এবং কি থাকবে আমাদের ব্রঙ্কাসটা থাকবে। ঠিক আছে? ওকে, বুঝাইতে পারছি? আচ্ছা, এই ব্রঙ্কাইটিসকে আরেকটা নাম বলা হয় ইংলিশ ডিজিজ। জানো এটাকে কি বলা হচ্ছে? ইংলিশ ডিজিজ বলা হয়। এই ব্রঙ্কাইটিসের আরেকটা নাম হচ্ছে কি তোমার ইংলিশ ডিজিজ। এটাকে বলা হয় ইংলিশ ডিজিজ। এই নামটাও কিন্তু বলা হচ্ছে যে ইংলিশ ডিজিজ এখানে মূলত বলা হচ্ছে। বুঝাইতে পারছি সবাইকে? আচ্ছা,
এরপর আসো দেখি আমাদের আর কি কি পাই, দেখো বুঝছো সবাই? হ্যাঁ, তারপর দেখো এখানে ডান ব্রঙ্কাস যেটা আছে এটা কয়টা কয়টা ভাগ থাকবে, এখানে হচ্ছে কি 3টা ভাগ থাকবে, আর এখানে কয়টা থাকবে, 2টা ভাগ থাকবে। শেষ। এরপর আসো আমাদের, সরি, আমরা একটু শ্বসন অঞ্চলের দিকে যাব। দেখো তাহলে শ্বসন অঞ্চলের মধ্যে আমাদের কি থাকবে, দেখো 3 নাম্বার শ্বসন অঞ্চল। দেখো এই শ্বসন অঞ্চলের মধ্যে আমাদের প্রথমত থাকবে যেটা, সেটা হচ্ছে কি ফুসফুস থাকবে। আমরা এখানে ফুসফুস পড়বো, আমরা এখানে কি পড়বো, অ্যালভিউলাস পড়বো, আমরা এখানে কি পড়বো, আমরা এখানে পড়বো হচ্ছে তোমার 3 নাম্বার হচ্ছে আমরা এখানে শ্বসন বৃক্ক বা ব্রঙ্কিউল আছে, শ্বসন বৃক্ষ বা ব্রঙ্কিয়াল বলতে পারি আমরা এটাকে। এই 3টা জিনিস হচ্ছে কি আমরা শ্বসন অঞ্চলের ক্ষেত্রে পড়বো। সবাই ক্লিয়ার? ঠিক আছে, কোনো কোয়েশ্চেন? ওকে, তারপরে চলো হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টাইপ স্বরযন্ত্র বা ল্যারিংস। এইখানে একটু খেয়াল করো, স্বরযন্ত্র এই যে অংশটা আছে এইটা, এই অংশটাকে বলা হচ্ছে কি স্বরযন্ত্র। এটাকে কি বলা হচ্ছে, স্বরযন্ত্র। আবার এটা মানুষের স্বরযন্ত্র না, বুঝছো? এটাকে বলা হচ্ছে কি স্বরযন্ত্র বা ল্যারিংস বলা হচ্ছে। এখন এই স্বরযন্ত্র বা ল্যারিংস এর কাজগুলো একটু ভালো করে পড়তে হয়। যেমন নাম্বার 1 হচ্ছে কি, এখানে কি উৎপন্ন হয় মূলত বলতো দেখি। এখানে মূলত হচ্ছে কি স্বর উৎপন্ন হয়, স্বর উৎপন্ন হয়, বুঝছো? আচ্ছা, এইটার মধ্যে যেহেতু স্বর উৎপন্ন হচ্ছে, দ্যাটস ওয়াই এটাকে স্বরযন্ত্রকে বলা হচ্ছে কি তোমার ভোকাল কর্ড বলা হচ্ছে। এটাকে কি বলা হচ্ছে, ভোকাল কর্ড বলা হচ্ছে, কারণ এইখানের মধ্যে কি মূলত স্বরগুলো তোমার উৎপন্ন হচ্ছে বা শব্দ উৎপন্ন হচ্ছে এখানে। এখন দেখো ছেলেদের ক্ষেত্রে দেখবা এখানে একটু জায়গা উঁচু হয়ে থাকে, এই অংশটা, এই যে একটু জায়গা দেখছো উঁচু হয়ে আছে, এই উঁচু অংশটাকে বলা হচ্ছে কি অ্যাডামস অ্যাপল বলা হচ্ছে। 2 নাম্বার কি বলা হচ্ছে এটাকে, অ্যাডামস অ্যাপল, অ্যাডামস অ্যাপল বলা হচ্ছে। তাহলে 2 নম্বরে কি বলা হচ্ছে, এটাকে অ্যাডামস অ্যাপল বলা হচ্ছে। তাহলে এইটা মূলত কোথায় শো করে, বেশিরভাগ ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে কি এইটা জিনিসটা ভালো করে দেখা যায়। তাহলে অ্যাডামস অ্যাপল কোথায় থাকে, যে স্বরযন্ত্রের উপরে যে উঁচু অংশটা থাকে এটাকে বলা হচ্ছে কি অ্যাডামস অ্যাপল বলা হচ্ছে। এইটুকু মনে রাখবা। আচ্ছা, এখন দেখো এই স্বরযন্ত্রের উপরে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে কি এপিগ্লটিস থাকে। এই যে এখানে দেখছো এপিগ্লটিস বা উপজিহ্বা। তাহলে খাদ্যটা, আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবারটার জন্য আমাদের 2টা জিনিস থাকে, দেখো একটা হচ্ছে কি খাবারটা যাতে নাসা ছিদ্রে প্রবেশ না করতে পারে, সেই জন্য থাকে কি পশ্চাৎ তোমার পশ্চাৎ তালু যেটা আছে, বুঝাইতে পারছি, বা কোমল তালু যেটা আছে এটা থাকে মূলত। এর পরবর্তীতে আরেকটা জিনিস আমরা পরিপাকের ক্ষেত্রে পড়ছি, তোমাদের পড়াইনি এখনো, আমি ওটা চ্যাম্পে পড়াইছিলাম। তাহলে আরেকটা জিনিস হচ্ছে কি যাতে খাদ্যটা আমাদের শ্বাসনালীতে গিয়ে প্রবেশ করতে না পারে সেজন্য আমাদের কি থাকতেছে, এপিগ্লটিস। তাহলে আমরা এখানে কি মনে রাখবো, 3 নাম্বার হচ্ছে কি এখানে কি থাকবে, তোমার এপিগ্লটিস থাকে, এখানে এপিগ্লটিস থাকতেছে। তাহলে এই জিনিস এপিগ্লটিস বা এটাকে আমরা বলতে পারি কি উপজিহ্বা বলতে পারি, এপিগ্লটিস বা হচ্ছে তোমার এখানে উপজিহ্বা থাকতেছে। বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে সবচেয়ে বড় তরুণাস্থি কোনটা, থাইরয়েড, একটু মনে রাখবে এখান থেকে। সবচেয়ে বড় তরুণাস্থির নাম থাইরয়েড, সবচেয়ে বড় তরুণাস্থির নাম কি, থাইরয়েড। ঠিক আছে সবাই, আমাদের স্বরযন্ত্র এখানেই কভার। কোনো কোয়েশ্চেন আছে? এনি কোয়েশ্চেন তোমাদের বলো। ওকে, তারপর চলো, এই যে এইটা হচ্ছে কি অ্যাডামস অ্যাপেল, দেখছো এটা হচ্ছে গিয়ে অ্যাডামস অ্যাপেল মূলত। ঠিক আছে, এটা হচ্ছে কি অ্যাডামস অ্যাপেল। ওকে, মেয়েদের ক্ষেত্রে খুব একটা শো করে না, এখানে থাকে একটু উঁচু থাকে, বাট ছেলেদের ক্ষেত্রে এটা বেশি শো করে। ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের তো আসলে গলায় মাংস থাকে অনেক, এই জন্য। আচ্ছা ধরো এই কোশ্চেনটা অ্যান্সার করো, মানুষের ট্রাকিয়ার শাখাকে কি বলা হচ্ছে বলো। সরি, এখানে উত্তর নাই। ট্রাকিয়ার শাখাকে কি বলা হচ্ছে এখানে, ব্রঙ্কাস। এটাকে কি বলা হচ্ছে, মানুষের ট্রাকিয়ার শাখাকে বলা হচ্ছে কি ব্রঙ্কাস বলা হচ্ছে। ঠিক আছে, ব্রঙ্কাস। ওকে, তারপরে আমাদের পরের কোশ্চেন দেখি এখানে, শ্বসনতন্ত্রের কোন অংশ ঘ্রাণ উদ্দীপনা গ্রহণ করে, ভেস্টিবিউল, নাসারন্ধ্র, তারপর কি নাসা গহ্বর, এরপর হচ্ছে কি নাসা গলজিল। তাহলে আমরা কি জানি, নাসা গহ্বরের মধ্যে কি থাকে, অলফ্যাক্টরি কোষ থাকে। নাসা গহ্বরের মধ্যে কি থাকে, অলফ্যাক্টরি কোষ, যেটা হচ্ছে কি মূলত আমাদের তোমার ঘ্রাণ উদ্দীপনাটা গ্রহণ করতেছে। সহজ, তাই না? আচ্ছা, তারপর দেখো দেখি মানুষের ট্রাকিয়ার শাখাকে কি বলছে, এই যে উত্তরটা এখানে ছিল যে ব্রঙ্কাস বলতেছে। এইগুলাই কোয়েশ্চেন মূলত। এখন আসো ফুসফুসের ক্ষেত্রে, মোস্ট ইম্পর্টেন্ট টাইপ ফুসফুস। চ্যাপ্টার পড়তে 1 ঘন্টা লাগবে, জাস্ট 1 ঘন্টা। আমি বললাম না কম্প্যাক্ট রিভিশন তো, সুতরাং আমরা চেষ্টা করবো কি 1 ঘন্টার মধ্যে যেন তোমাদেরকে আসলে কমপ্লিট করে দিতে পারি ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমাদের এখানে শেষ। ওকে, তাহলে দেখো ফুসফুসে যদি আমরা যাই, এই ফুসফুস জিনিসটা কি, এইটাই হচ্ছে কি আমাদের
শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ। তাহলে আমরা বলতে পারি নাম্বার 1 ইনফরমেশন যেটা, এটা হচ্ছে কি, ফুসফুস হচ্ছে তোমার শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ। এটা হচ্ছে শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ। ওকে, শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ বলা হচ্ছে। তাহলে এটা বর্ণ কি, অনেকটা কি লালচে গোলাপি টাইপের হচ্ছে। তাহলে এটা বর্ণ, বর্ণ হচ্ছে কি, এটা লালচে গোলাপি, এটা হচ্ছে কি লালচে গোলাপি বর্ণের এটা হচ্ছে। এবং ফুসফুসের যে আবরণকারী পর্দা সেটার নাম কি, প্লুরা। ফুসফুসের আবরণ পর্দার নাম কি, প্লুরা। এই যে এটার আবরণটা এখানে থাকবে, এই যে এখানে দেখছো, ফুসফুসের আবরণকারী পর্দার নাম কি, প্লুরা। দেখো, তাহলে এইটার আবরণীর নাম হচ্ছে তোমার প্লুরা। এই প্লুরাটা হচ্ছে সাধারণত কি দুইটা স্তর থাকে। কয়টা স্তর থাকবে, এটা দ্বিস্তরী থাকবে। এবং দেখো এই যে দুইটা স্তর থাকে, এই দুইটা স্তরের মাঝে একটা তোমার তরল থাকে। এই তরলটা কেন থাকে, কারণ দেখো ফুসফুসটা তো আমাদের কি সংকুচন এবং প্রসারণ হচ্ছে, এই যে ঘর্ষণ হচ্ছে একটা, এই ঘর্ষণটা যাতে উৎপন্ন না হয়, দ্যাটস ওয়াই কি এখানের মধ্যে একটা তরল থাকে, এবং এই তরলটার নাম কি, প্লুরাল রস। তাহলে ওইটাকে কি বলা হচ্ছে, প্লুরাল রস বলা হচ্ছে। তাহলে মাঝে কি থাকবে, প্লুরাল রস, বা আমরা বলতে পারি কি স্যারাস ফ্লুইড বলতে পারি। তাহলে দুই স্তরের মাঝে কি থাকবে, প্লুরাল রস, বা আমরা এটাকে বলবো কি স্যারাস ফ্লুইড। প্লুরাল রস বা হচ্ছে কি এখানে তোমার স্যারাস ফ্লুইড থাকবে। ওকে, তাহলে এই ফুসফুসটাকে সাধারণত দুইটা ভাগে ভাগ করা হচ্ছে। আমাদের ফুসফুস কিন্তু দুইটা, একটা না। তাহলে একটা হচ্ছে কি ডান ফুসফুস, আর একটা হচ্ছে কি আমাদের বাম ফুসফুস। একটা হচ্ছে ডান ফুসফুস, আর একটা হচ্ছে কি বাম ফুসফুস। চলো আমরা একটু ফুসফুসটাকে ভাগ করে ফেলি। ফুসফুস দেখো, তাহলে ফুসফুস কয় ভাগে বিভক্ত, দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে কি আমাদের ডান, আর একটা হচ্ছে কি আমাদের বাম ফুসফুস। দেখো, একটা হচ্ছে ডান, আর একটা হচ্ছে কি বাম ফুসফুস। খেয়াল করো, তাহলে একটা হচ্ছে কি আমাদের ডান ফুসফুস, আর একটা হচ্ছে তোমার কি এখানে আমাদের কি বলবো, বাম ফুসফুস বলবো। ক্লাসের পরে তোমাদেরকে হ্যান্ড নোটটা আমি দিয়ে দিচ্ছি। এখন দেখো ডান পাশেরটা কি, বড় ফুসফুস হবে। ডান পাশেরটা হচ্ছে তোমার কি, এটা বড়, বুঝাইতে পারছি, ডান পাশেরটা বড়। তাহলে এটা ওজন কত হবে, ওইটার থেকে বেশি হবে। তাহলে বাম পাশেরটা কি হচ্ছে, এখানে ছোট হচ্ছে। ডান পাশে বড়, বাম পাশে ছোট। তাহলে ডান পাশের ওজন হচ্ছে কি, দেখো ডান পাশে ওজন করতে হবে, ডান ডটা দেখতে কিসের মতো, 6 এর মতো। তাহলে আমরা কি মনে রাখবো, এটা ওজন হচ্ছে তোমার 625 গ্রাম। এইটার ওজন হচ্ছে কি 625 গ্রাম। আর ওইটার ক্ষেত্রে দেখো বাম পাশ, বাম পাশের ওজন কত, 565 গ্রাম। তাহলে বুঝাইতে পারছি, ডান পাশের ওজনটা হচ্ছে কি 625 গ্রাম, ডানের ড আর কি 6, লুকিং মানে সেম, মানে দুইটা লুকিংটা সেম, তাই না? এই জন্য হচ্ছে কি 625 গ্রাম, আর ওদিকে হচ্ছে কি 565 গ্রাম। আচ্ছা, এর পরবর্তীতে আসো এখানে লোভ। এই জায়গাটা আমি এখন যে ইনফরমেশনটা তোমাদেরকে দিব, এইটা তুমি 100% ভার্সিটি অ্যাডমিশনে কোশ্চেনে কমন পাবা, পাবা মানে পাবাই। যদি কোশ্চেন কমন না পাও, আমি সেদিন টিচিং প্রফেশন ছেড়ে দিব। আমি তোমাকে চ্যালেঞ্জ করে দিতে পারি, জিএসটি পর্যন্ত যতগুলো এক্সাম হবে তুমি 100% ইনশাল্লাহ কমন পাবা। এখন যে দুইটা কথা বলবো মাথায় ঢুকায় নিবা। তাহলে দেখো তোমার ডান ফুসফুসের মধ্যে কয়টা লোব থাকতেছে, এইখানে লোব থাকবে কয়টি, 3টি। আর এইখানে লোব থাকবে কয়টি, 2টি। বাম ফুসফুসের লোব থাকবে কয়টি, 2টি। এই কথাটা। আরেকটা হচ্ছে তোমার কি লোবিউল বা সেগমেন্ট, আরেকটা হচ্ছে কি লোবিউল বা সেগমেন্ট বলতে পারি আমরা এটাকে। আরেকটা হচ্ছে কি লোবের ক্ষুদ্র লোবিউল, বা আমরা বলতে পারি কি সেগমেন্ট। এই তোমার ডান ফুসফুসে লোবিউল বা সেগমেন্ট থাকবে কয়টি, 10টি। আর বাম ফুসফুসে লোবিউল বা সেগমেন্ট থাকবে কয়টি, বলো, 8টি। জাস্ট যেটা বলছি এটা মাথায় রেখো। আমি চ্যালেঞ্জ করে দিলাম, ইনশাল্লাহ এখান থেকে কোশ্চেন আসবে। শুধু এগ্রির কথা বলি নাই, মানে যে কোনো একটা ভার্সিটিতে এখান থেকে কোশ্চেন আসবে, এই 3টা লাইন ইনশাল্লাহ। তাহলে এটা এখনই মুখস্থ করে যে ডান ফুসফুসে লোব হচ্ছে 3টি, লোবিউল হচ্ছে 10টি। বাম ফুসফুসে লোব হচ্ছে 2টি, লোবিউল হচ্ছে 8টি। একদম হিসাব বরাবর শেষ। ফুসফুসের ইম্পর্টেন্ট জায়গায় হচ্ছে কিন্তু এই জিনিসটা, ফুসফুসের ইম্পর্টেন্ট জায়গায় হচ্ছে কি এই জিনিসটা। ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, আরেকটু মনে রাখবা যে ফুসফুসের গঠন ও কাজের একক নাম কি? ফুসফুস থেকে এইটুকু পাবো, ফুসফুসের গঠন ও কাজের একক, এটার নাম হচ্ছে কি অ্যালভিউলাস। বইয়ের মধ্যে হয়তো লুবিউল কথাটা আছে, বুঝছো, বইয়ের মধ্যে হয়তো লুবিউল কথাটা আছে, বাট ওইটা হচ্ছে বইয়ের মধ্যে লুবিউল কথাটা আছে, বুঝছো, ওই কথাটা ভুল। ফুসফুসের গঠন ও কাজের এককের নাম কি অ্যালভিউলাস, মাথায় রেখো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই ফুসফুসের মধ্যে কি তোমার এই যে অংশটা, এই যে অংশগুলো দেখছো,
এই যে অংশগুলো দিয়ে যে দিক দিয়ে তোমার বিভিন্ন রক্তনালী প্রবেশ করছে, যে দিক দিয়ে বিভিন্ন রক্তনালী প্রবেশ করে, তারপর হচ্ছে ধরো বিভিন্ন লসিকা নালী প্রবেশ করে, সেই অংশটাকে বলা হচ্ছে কি হাইলাম বলা হচ্ছে। তাইলে যে অংশটা দিয়ে বলো মনে রাখবা রক্তনালী, তারপর কি লসিকা নালী প্রবেশ প্রবেশ করে, সেটাকে বলা হয় কি হাইলাম। সেই অংশটার নাম কি হাইলাম বলা হচ্ছে। এটা একটু মাথায় রাখবা, হ্যাঁ এটা একটু মাথায় রাখবা, তাইলে হয়েছে আমাদের। আর কোনো কোয়েশ্চেন আছে এখান থেকে বলো? এটা আমাদের পুরো ক্লিয়ার, এটা আমাদের পুরো ক্লিয়ার। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট পার্ট আমরা যাচ্ছি। আচ্ছা, কে বলছিল যে কান কেটে ফেলবো? কান কাটলে তো হবে না, টিচিং প্রফেশন ছাইড়া দিলে সমস্যা নাই। আর আমি যদি কানেই কাটি, বলো কান কাটলে কি আমার বিয়ে হবে? হ্যাঁ, পরে কি বলবে যে কান কাটা জামাই? হয় নাকি এগুলো? আমি কান কাটবো কেন বলো? নিজের শরীরের ক্ষতি করা যাবে না। টিচিং প্রফেশন ছেড়ে দিলাম, সমস্যা নাই, ভবিষ্যতে চাকরি বাকরি করবো, সমস্যা আছে? এমনিতে তো পড়াশোনার শেষের দিকে, তো চাকরি বাকরি করবো, এটা ছাড়লে সমস্যা নাই, এই চ্যালেঞ্জ দেওয়া যায়। বাট ধরো যে কান কেটে ফেলবো, চুল ফালাইতে আল্লাহু আকবার, এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না, এগুলো চ্যালেঞ্জ কেউ দিও না। তবে নিবো, কোনো একদিন নিবো না, যাও কান চুল কাটা চ্যালেঞ্জ দিব, কান কাটার চ্যালেঞ্জ তো নিতে পারবো না, ওইটা না, চুল কাটা চ্যালেঞ্জ দিব না, যাও নিবো ইনশাল্লাহ। সামনে ম্যারাথন শুরু হবে না, তোমরা জাস্ট মেডিকেলে পরীক্ষা দাও, মেডিকেলের পরীক্ষার পর বুঝবা যে ম্যারাথন কি জিনিস। আমাকে পোলাবান চিনে কি কোত্থেকে জানো? আমাকে পোলাবান চিনেই হচ্ছে আমার ম্যারাথন ক্লাস থেকে। আমাকে এর আগে এতটা চিনতো না পোলাবান, আমি এতটাও মানে আমার এত এঙ্গেজমেন্ট ছিল না স্টুডেন্টদের সাথে। বাট গত বছর যখন ম্যারাথন শুরু করছিলাম, বিশেষ করে মেডিকেলের পরবর্তীতে, তখন আলহামদুলিল্লাহ অ্যাডমিশনের স্টুডেন্টরা বায়োলজি কেমিস্ট্রির জন্য মেজরিটি অফ দ্য স্টুডেন্টস আলহামদুলিল্লাহ আমার উপর একটা ভরসা করতো। প্রত্যেকটা এক্সামের আগে ভরসা করতো। এবং আগের বছরে ম্যারাথন গুলো যদি তোমরা দেখতা, যারা ছিল যে এক একটা ক্লাস নেওয়ার পরে ক্লাসগুলোর ভিউজ থাকতো কত জানো? 50, 70, ইভেন 1 লাখ পর্যন্ত ভিউজ হয়েছে। জিএসটি ক্লাস একটা 1 লক্ষ ভিউজ হয়েছিল আমার। বুঝাইতে পারছি তো? আমাকে চিনে ম্যারাথন থেকে। তো ম্যারাথন যখন নিব তখন অনেক চ্যালেঞ্জ দিতে পারবো ইনশাল্লাহ, সমস্যা নাই। এবং একটু জানায় রাখি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট অনুশীলনীর প্রশ্ন ম্যারাথন, অনুশীলনীর প্রশ্ন যেটা ইউটিউবে গেলে অনুশীলনী প্রশ্ন ম্যারাথন শুধু একমাত্র আমার একটা ম্যারাথনই পাবা মনে হয়। আমি খুঁজছি, আমি পাই নাই, থাকতেও পারে, বাট আমি খুঁজছি, আমি পাই না। তোমরা হয়তো বা পেয়ে থাকলে পেয়ে থাকতে পারো। অনুশীলনী প্রশ্ন ম্যারাথন একমাত্র আমারই আছে বায়োলজি, বিশেষ করে বোটানির ক্ষেত্রে। তো ওই জিনিসটা আমি আবার রিপিট করবো এবার জাহাঙ্গীরনগরের পরীক্ষার আগে ইনশাল্লাহ। আমার টার্গেট আছে যে 13-14 তারিখের দিকে একটা বিশাল লেভেলে ম্যারাথন নিব। বোটানি পুরাটা কভার করব, জুলজি পুরোটা কভার করব, রাতে 9টায় শুরু করব, পরের দিন রাত 3টা-4টার দিকে শেষ করবো। তোমরা জাস্ট রেডি থাকো ইনশাল্লাহ, পুরা ধরা কমন পাবা। বুঝাইতে পারছি? ওকে, এখন চলো অ্যালভিউলাসের ক্ষেত্রে আমরা চলে যাচ্ছি। অ্যালভিউলাস জিনিসটা কি? এটা হচ্ছে কি ফুসফুসের গঠন ও কাজের একক। এটা হচ্ছে আমরা মোস্ট ইম্পর্টেন্ট ফুসফুসের গঠন ও কাজের একক। এই অ্যালভিউলাস দেখতেই খাইতে মন চাই। মানে ফলের দোকানে গেলে দেখো না আঙ্গুরের থোকা, না আঙ্গুরের মতো দেখা যাচ্ছে না? ঠিক আছে, আঙ্গুরের মতো দেখা যাচ্ছে না? এই দেখছো আঙ্গুরের মতো। এই আঙ্গুরের মতো যে অংশগুলো আছে না, আঙ্গুর আঙ্গুর ধরে ধরে খেয়ে ফেলো। নাও এটা সবার জন্য একটা একটা করে, এই সবাই একটা একটা করে নাও, একটা একটা করে ভাগ করে নাও, একটা একটা করে নিবো, বেশি নিবা না কিন্তু। আচ্ছা, মানে হুন্ডের নীতির মতো বিন্যাস করবা, ঠিক আছে? সবাই নিবা, কারে দায়িত্ব দিব? একজন একটা করে নিবা, আরেকজনকে একটা দিবা, বেশি থাকলে পরে আবার আইসো হুন্ডের নীতিতে। আচ্ছা যাই হোক, তো এই যে তোমার ছোট ছোট জিনিসগুলো আছে, এগুলোকে বলা হচ্ছে কি অ্যালভিউলাই। অনেকগুলো অ্যালভিউলাই মিলে কি গঠন করতেছে? একটা অ্যালভিউলাস গঠন করতেছে। এই যে একটা অ্যালভিউলাস আছে, এই যে একটা অ্যালভিউলাস আছে, তাহলে অ্যালভিউলাই হচ্ছে কি তোমার একদম ক্ষুদ্রতর অংশটা, মানে একক, এক বচনে। আর বহু বচনে বললে হচ্ছে তোমার কি, এটাকে আমরা বলবো গিয়ে অ্যালভিউলাস বলতে পারি। এবং এই অ্যালভিউলাসের আয়তনটা হচ্ছে কি 70 থেকে 90 বর্গ তোমার মিটার পর্যন্ত হইতে পারে। এই টোটাল অ্যালভিউলাসের আয়তন কত? 70 থেকে 90 বর্গ মিটার। 70 থেকে 90 স্কয়ার সেন্টিমিটার। ওকে, এটা গেল, ঠিক আছে। তারপর আসো দেখি সংখ্যা, খুবই ইম্পর্টেন্ট সংখ্যা। কোয়েশ্চেন যদি আসে সংখ্যা থেকে আসতে পারে। তাহলে দেখো সংখ্যা নবজাতকের ক্ষেত্রে হচ্ছে কত মিলিয়ন জানো? 20 মিলিয়ন। সংখ্যার ক্ষেত্রে মনে রাখবা নবজাতকের ক্ষেত্রে হচ্ছে কত মিলিয়ন? 20 মিলিয়ন। যখন 8 বছর বয়স হবে, 8 বছর বয়সে বা বয়সন্ধিকালে 8 বছর বয়সের ক্ষেত্রে সেটা হয় কত মিলিয়ন? 300 মিলিয়ন। এবং পূর্ণ বয়স্ক হয়ে গেলে তোমার 700 মিলিয়ন হয়। এটা কত হবে তোমার? 300 মিলিয়ন। 300 মিলিয়ন। এবং যখন তোমার পূর্ণবয়স্ক হবে, তখন সেটা হবে কত মিলিয়ন? 700 মিলিয়ন। ঠিক আছে, তখন সেটা হয়ে যাবে গিয়ে 700 মিলিয়ন। এটা একটু মনে রাখবা।
আচ্ছা, এই এই অ্যালভিউলাসের মধ্যে মূলত কি হচ্ছে বলতো দেখি। এখানের মধ্যে গ্যাসীয় বিনিময় হয়, এইখানের মধ্যে গ্যাসীয় বিনিময় হয়। তাহলে আমরা মনে রাখবো গ্যাসীয় বিনিময় বলতে কি বোঝায়, এখানে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের মধ্যে বিনিময় হচ্ছে। তাহলে তাহলে প্রশ্নটা দুই ভাবে আসতে পারে যে গ্যাসীয় বিনিময়টা কোথায় হচ্ছে। গ্যাসীয় বিনিময়টা হচ্ছে কোথায়, অ্যালভিউলাসের মধ্যে, এবং কার্বন ডাই অক্সাইড এবং কি অক্সিজেনের বিনিময়টা কোথায় হচ্ছে, অ্যালভিউলাসের মধ্যে। এই যে দেখো, আমরা শ্বাসটা নিলাম, অক্সিজেনটা নিলাম, অক্সিজেনটা দেহের ভিতরে প্রবেশ করে যাবে, মানে রক্তের মধ্যে প্রবেশ করবে, আর রক্ত থেকে কার্বন ডাই অক্সাইডটা আসবে। এই বিনিময়টা হচ্ছে এই অ্যালভিউলাসের মধ্যে। কোন প্রক্রিয়ায়, ব্যাপন প্রক্রিয়া হচ্ছে। কোন প্রক্রিয়া হচ্ছে, ব্যাপন প্রক্রিয়া এখানে মূলত হচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে দেখো এই অ্যালভিউলাসের যে প্রাচীরটা আছে, এই প্রাচীরের নাম হচ্ছে কি, তোমার দেখো প্রাচীরের নাম হচ্ছে কি, বা ব্যবধায়ক পর্দা থাকে একটা এখানে, একটু মনে রাখবে এটা। এখানে অ্যালভিউলাস গুলো যে ব্যবধায়ক পর্দা, এটার নাম হচ্ছে কি ট্রাবেকুলি। ব্যবধায়ক পর্দার নাম হচ্ছে গিয়ে ট্রাবেকুলি, বুঝাইতে পারছি। এবং এটার ব্যাস, ট্রাবেকুলির ব্যাস হচ্ছে কত, 2 মাইক্রোমিটার। মাইক্রোমিটারটা একটু মনে রাখো, এইটুকু মনে রাখবা, ইনশাল্লাহ আর কিছু লাগবে না। তাহলে আমরা বলতে সরি ব্যাস না, এটা মানে পুরুত্ব আর কি, দুঃখিত, এটা পুরুত্ব। এটার পুরুত্ব হচ্ছে 2 মাইক্রোমিটার। এইটুকু হচ্ছে কি আমাদের অ্যালভিউলাসের একদম বেসিক ইনফরমেশন গুলা। আচ্ছা, এখন আসো আমরা যেটা মনে রাখবো, অ্যালভিউলাসের প্রাচীরে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা কি সারফেক্টেন্ট ক্ষরণ করে। তাহলে অ্যালভিউলাস কি করতেছে, সারফেক্টেন্ট ক্ষরণ করতে পারে। এই জিনিসটা নিয়ে আমরা পড়বো। হ্যাঁ, দেখো, ওকে, এখন আসলে সারফেক্টেন্ট। তাহলে এই সারফেক্টেন্ট জিনিসটা কি, মানে ডিটারজেন্টের মতো। সারফেক্টেন্ট জিনিসটা কিসের মতো, ডিটারজেন্টের মতো। তাইলে দেখো, এই সারফেক্টেন্ট মানে কি, এই সারফেক্টেন্টটা কই আসে, অ্যালভিউলাসের সেপ্টাল কোষ থেকে। অ্যালভিউলাসের কি কোষ থেকে, সেপ্টাল কোষ হতে সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয়। সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয়। অ্যালভিউলাসের কোন কোষ থেকে, সেপ্টাল কোষ থেকে কি হচ্ছে তোমার সারফেক্টেন্ট ক্ষরণটা শুরু হচ্ছে। ফোন আসতেছে, সারফেক্টেন্টটা ক্ষরণ শুরু হচ্ছে। এখন দেখো, এই সারফেক্টেন্টটা দেখতে কিসের মতো, এটা হচ্ছে অনেকটা ডিটারজেন্টের মতো। এটা অনেকটা কিসের মতো, ডিটারজেন্টের মতো। ওকে, তারপর দেখো এটার ক্ষরণটা শুরু হচ্ছে কবে, এই যে দুইটা ইনফরমেশন, এটা 100% আসবে। এই যে সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হচ্ছে 23 সপ্তাহে। কত সপ্তাহে, 23 সপ্তাহে, মনে রাখবা। সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হচ্ছে 23 সপ্তাহে, বাট 24 সপ্তাহের আগে, মনে রাখবা 24 সপ্তাহ বয়সের আগে কোনো মানব ভ্রূণকে স্বাধীন বলা হয় না। তাহলে 24 সপ্তাহের আগে কি হয় না, মানব ভ্রূণকে স্বাধীন বলা হয় না, একটু মনে রাখবা। তাহলে মানব ভ্রূণকে স্বাধীন বলা হয় না, মানব ভ্রূণকে স্বাধীন বলা হয় না কত এর আগে, 24 সপ্তাহের আগে। তো দুইটা কথা খুবই 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 গুরুত্বপূর্ণ, দুইটা কথা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে মানব ভ্রূণকে স্বাধীন বলা হচ্ছে না 24 সপ্তাহের আগে, এবং তোমার সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হচ্ছে কত থেকে, 23 সপ্তাহ থেকে। এবং দেখো এটা কাজটাকে, এটা কাজটা হচ্ছে সাধারণত কি, অ্যালভিউলাসের পৃষ্ঠ টানটা কমাচ্ছে, যেহেতু এটা পিচ্ছিল টাইপের হয়। এটা কাজ হচ্ছে কি, অ্যালভিউলাসের পৃষ্ঠ টান কমানো, অ্যালভিউলাসের পৃষ্ঠ টান কমানো। এটি পড়লেই তোমাদের সারফেক্টেন্ট শেষ, একটু পড়লেই সারফেক্টেন্ট তোমাদের শেষ, বুঝাইতে পারছি। আচ্ছা, তাহলে দেখো আলটিমেটলি আমাদের এখানে আমরা যে জিনিসটা পড়লাম, এখানে মূলত কি, এই যে সারফেক্টেন্টটা, এটা অ্যালভিউলাসের জীবাণু ধ্বংস করে। এটা আরেকটা কাজ কি, এটা 1 নাম্বার দিলাম, 2 নাম্বার দিলাম কি, অ্যালভিউলাসের জীবাণু ধ্বংস। সারফেক্টেন্ট পর্যন্ত আমাদের হয়ে গেল। কোনো কোয়েশ্চেন আছে? চলো, ক্লাস আর বেশিক্ষণ লাগবে না। হ্যাঁ, চুপসে যাওয়া রোধ করে, এটাই ধরো পৃষ্ঠটান কমানো, বা আমরা বলতে পারি কি, আজমল স্যারের বইয়ে 20 থেকে 22 দেওয়া আছে আমি দেখছি, বাট তোমরা মেডিকেলের জন্য এটা করতে পারো। ভার্সিটি কোনো অ্যাডমিশন টেস্টে 20 থেকে 22 জীবনও আসবে না। ভার্সিটি অ্যাডমিশন টেস্টে লিখা রাখো যে 23 সপ্তাহ ছাড়া অপশন থাকবে না, 20, 22 এগুলো অপশন থাকবে না, 23 সপ্তাহে দাগা ইস্যু।
হ্যাঁ, শর্টের বাইরেও ক্লাস নিব। শর্টের বাইরে শুনো, শর্টের বাইরের অনুশীলনী নিব। আর যারা চট্টগ্রামে দিবা তাদের কিন্তু আমাদের যেটা আছে 99 টাকার বায়োলজি কোর্স, 99 টাকার কেমিস্ট্রি কোর্স, 99 টাকার ফিজিক্স কোর্স, ওগুলো আমরা কিন্তু ফুল সিলেবাসে পড়াবো। তো ফুল সিলেবাসে প্রবলেম থাকলে তুমি চট্টগ্রামে না দিলেও তোমরা ওইখানটাতে এনরোল করতে পারো, 99 টাকা করে পার সাবজেক্ট। আলহামদুলিল্লাহ 150 ধরে ধরে ভর্তি হয়ে গেছে জাস্ট মানে একদিনেই মাত্র। ইনশাল্লাহ আমরা একটা খুবই বড় ব্যাচ একটা পাচ্ছি আবার, ঠিক আছে? তো ওইটাতে এনরোল করতে পারো যারা ফুল সিলেবাস নিয়ে প্রবলেম আছে। আচ্ছা, তাহলে দেখো আমাদের সারফেক্টেন্ট পর্যন্ত পড়া শেষ। ওকে, আমাদের যে দ্বিতীয় টাইপ ছিল ফুসফুস, অ্যালভিউলাস এবং কি সারফেক্টেন্ট, এটা আমাদের ওভার ডান। এই যে দেখো আমরা একটা কোয়েশ্চন দেখি, একজন মানুষের বাম ফুসফুসে কয়টি লোবিউল পাওয়া যাচ্ছে বলো, অ্যান্সার করো দেখি এটা, বলো অ্যান্সার করো, এইটার অ্যান্সার করবা এখন। না, চ্যাম্পের তোমাদেরকে আমি ফ্রি করে দিব, সমস্যা নেই, তোমাদের 99 টাকা দিয়ে আবার কোর্স কেনার দরকার নেই। কোর্স ফিটা পুরোটা ওটা আমার পকেটেই ঢুকে। এখন চট্টগ্রামের যে কোর্সটা আছে তো ওইটাতে হচ্ছে কি তোমাদের সাইফ ভাই হচ্ছে ফিজিক্সটা নিবে। তো ফিজিক্সটা তোমাদের ওইটা কিনে নিতে হবে, তারপর আমি সাইফকে বলবো না তোমাদেরকে একটু ডিসকাউন্ট দিয়ে দিতে, সমস্যা নাই। মানে 99 টাকা থেকে আর কি ডিসকাউন্ট দিবে তারপর আমি একটু বলে দেখি ওকে। যেহেতু ওই 99 টাকার ফিজিক্সটা ওইটা পুরোটা হচ্ছে সাইফে নিবে, ওটা ওর। তো ওইটাতে ও যেহেতু চ্যাম্পের সাথে ওইখানে মানে এঙ্গেজ না, সো ও ওইটার দিকেই করতেছে আর কি। বুঝাইতে পারছি কি আমি? ওকে, আটকে জানি, আটকে জানি। গুড, ভেরি গুড। তাহলে একজন মানুষের বাম ফুসফুসে কয়টি লোবিউল থাকে? বাম ফুসফুসে 8টি লোবিউল থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর চলো, ফুসফুসে আবৃত থাকে যে পর্দা তাকে কি বলতেছে বলো। আমরা এক এক করে দেখি। পেরি, পেরি মানে কি? আবরণ। মনে রাখবা বায়োলজিতে যেখানে তোমরা কি পাবা? পেরি পাবা। সে পেরি দ্বারা কি বুঝায়? আবরণ বুঝায়। পেরি মানে হচ্ছে কি? আবরণ। জাস্ট রিমাইন্ডার, ঠিক আছে? তাহলে দেখো পেরিকার্ডিয়াম কার আবরণ হবে? পেরিকার্ডিয়াম হচ্ছে কি? হৃৎপিণ্ডের আবরণ। কার আবরণ? কার্ডিয়াক মানে কি? হৃৎপিণ্ডের আবরণ। এটা হৃৎপিণ্ডের আবরণ। পেরি অস্টিয়াম, অস্থি থেকে অস্থি, এটা হচ্ছে কি? অস্থির আবরণ। অস্থির আবরণ। এরপরে পেরিকন্ড্রিয়াম, কন্ড্রিন মানে কি? তরুণাস্থির আবরণ। তরুণাস্থির আবরণ। তাহলে এখানে কি হচ্ছে? প্লিউরা বাকি ছিল। প্লিউরাটা হচ্ছে কি? ফুসফুসের আবরণ। এখন মনে রাখবে এখানে আরেকটা আছে পেরিটোনিয়াম, এটা বলতে পারবা? এটা কে বলো তো দেখি, পেরিটোনিয়াম কার আবরণ? পেরিটোনিয়াম বলো দেখি, আমি এটা ক্লাস করাই ফেলছি অলরেডি। পেরিটোনিয়াম কার আবরণ বলো, অ্যান্সার করো দেখি। আগে আমি এটা করাই ফেলছি, তোমরা অ্যান্সার করো। পেরিটোনিয়াম কার আবরণ বলো বলো বলো। ওকে, মাশাআল্লাহ, অনেক অ্যান্সার দিচ্ছে। জোহান, মুশফিকা মিম, আফসান রহমান, তারপর কি মনিকা সাহা, সাদিয়া বি পারভিন, মাশাআল্লাহ অনেক অ্যান্সার দিচ্ছে। বলো ওকে। এরপরে দেখি শ্রুতি, সিলোম, জোহান, সিলোম, লোভা, সিলোম, আফসানা মিম, সিলোম, কুয়াশা। আরে কুয়াশা, কুয়াশা খুবই বিপজ্জনক জিনিস। কুয়াশার মধ্যে বাইক চালানো যায় না, বুঝছো? কুয়াশা তুমি এত পড়ো না, বুঝছো? তোমার এই কুয়াশার জন্য বাইক চালাইতে খুব রিস্কি। আচ্ছা, এরপর কি? মুজান, জারিন রিফা, সাবিহা তাবাসসুম, উমাইমা জান্নাত, গুড, ফারিয়া রহমান, আরাফাত রহমান, নরিন, তারপর কি জুই, ভেরি গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই পারতেছো। এটা হচ্ছে কি? সিলুমের আবরণ। কার আবরণ? সিলুমের আবরণ। ওকে, তারপর একটা বলো তো দেখি, সার্কুলেমা কার আবরণ? দাও আরেকটা দিলাম। সার্কুলেমা বলো তো দেখি, সার্কুলেমা কার আবরণ? অ্যান্সার করো একটু, তোমাদেরকে মানে ব্রেইনটাকে একটু করি, মানে একটু খুঁচা দিই দেখি। সার্কুলেমা কার আবরণ বলো। ওকে, তোমার নাম যেই কঠিন, সিমৃতা। আচ্ছা, নামটা দেখি, সিমৃতা কৈরি। ওকে, বললাম। বলো বলো, এইটা সার্কুলামা কার আবরণ বলো দেখি, কে কে পারবা? পেশি, ভেরি গুড, পেশি গুড, পেশি তন্তুর আবরণ। তাহলে এটা কি? এটা হচ্ছে পেশি কোষের আবরণ, পেশি টিস্যুর আবরণ।
গুড, তাহলে তোমরা এগুলো পারো। আমরা নেক্সটে চলে যাচ্ছি। এলভিউলাস থেকে অক্সিজেন রক্তে কিভাবে প্রবেশ করতে? ট্রান্সপিরেশন, অসমোসিস, ডিফিউশন। এলভিউলাস থেকে রক্তে অক্সিজেন প্রবেশ করে, এই যে দেখো, এখন আমি তোমাদেরকে একটা গাইডলাইন দিব, ঠিক আছে? একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো, একটু মাথায় ঢুকাবা। মেডিকেলে পরীক্ষা দিবা কে কি বলো তো? আমি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, এবং এটা আমি আমার লাইফ থেকে শিক্ষা নিয়েছি। আমি আমার অ্যাডমিশন থেকে শিক্ষা নিয়ে তোমাদেরকে আমি বলবো কথাগুলা। সামনে মেডিকেলে পরীক্ষা দিবা বা অন্য ভার্সিটি পরীক্ষা দিবা, এই জিনিসটা তোমাদের অনেক মাথায় লাগবে, মানে মাথায় ঢুকবে, বা তোমাদের জন্য এটা অনেক বেশি হেল্পফুল হবে। বলো কে কে মেডিকেলে পরীক্ষা দিবা, আমাকে আমাকে একটু বলো আগে। আমি এই কোশ্চেনটা প্রেক্ষাপটে বলবো যে এটা একটা সহজ কোশ্চেন, তাই না? একটা সহজ কোশ্চেন, বাট এইটা আমাকে, এটা 20-21 সেশন, মানে এই সেশনে আমি নিজে পরীক্ষার্থী ছিলাম। একটু বলো যে মেডিকেলে পরীক্ষা দিবাকে, অ্যান্সার পরে করো, সমস্যা নেই। আচ্ছা, মেডিকেলে পরীক্ষার্থী কি কম নাকি? সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, আমি আমার স্টোরিটা একটু বলি। একদম সুন্দর করে কথাগুলো শুনবা, তাহলে তোমাদের জন্য এটা কাজে দিবে। দেখো, আমি আমি সবসময় বলি যে আমি আমি প্রিপারেশন নিচ্ছিলাম কিসের জন্য? মেডিকেলের। হ্যাঁ, মেডিকেলের জন্য আমি এত পড়া পড়ছি, মানে এত ডেডিকেটেড ছিলাম। আমাকে আমার টিচার, মানে আমার হোম টিউটর যে ছিল রাহাত ভাই, উনি আমাকে মানে যেই পেজ থেকে ধরতো যে ভাই এই পেজে কি আছে বলো, আমি এত নম্বর পেজে এই ইনফোগুলো আছে, আমি এটা বলতে পারতাম। তাহলে তুমি চিন্তা করো, আমি একটা মানুষ বায়োলজি কতটা পড়ছি বা কেমিস্ট্রি ভালো করছি, আমি এতটাই পড়াশোনা করছি। আমার যে টিউটর ছিল রাহাত ভাই, উনি আমাকে বলতো যে, মানে উনি অন্যদেরকে বলতো যে আমার আমার স্টুডেন্ট কেউ চান্স পেলে বাইজিৎ চান্স পাবে, এই কথাটা বলতো। তার মানে আমি এতটাই পড়াশোনা করছিলাম, এতটা আইসোলেটেড ছিলাম। আমি কিন্তু মেডিকেলে চান্স পাই নাই। কেন পাই না আমি একটু বলি। এইটা রিজনটা হচ্ছে, আমার পড়ায় কোনো ঘাটতি ছিল না, আমার একটা জায়গায় ঘাটতি ছিল এক্সামের ক্ষেত্রে, ওইটা আমি বাদ দিলাম, ওইটা সাইডে রাখলাম। বাট সব থেকে বড় যে প্রবলেমটা হয়েছিল, পরীক্ষার আগের যে সময়টা আছে না, একদিন 2 দিন বা আগের দিন বা আগের রাত, এই জিনিসটা আমার ব্রেইনে প্রচুর ইফেক্ট ফেলছিল। তোমরা মনে রাখবা, তোমরা যে অ্যাডমিশন টেস্টটা আছে না, এটা কিন্তু তোমার শুধু পড়াশোনার যে একটা গেম, এটা তোমরা সবসময় চিন্তা করো না যে এটা কিন্তু সবসময় পড়াশোনার গেম না। এইটা তোমার একটা সাইকোলজিক্যাল গেম, তোমার একটা মেন্টাল প্রেশারের গেম। অর্থাৎ একজন স্টুডেন্ট যে ভালো পড়াশোনা করলেই সে চান্স পাবে, এটা কিন্তু না। একটা স্টুডেন্ট কতটুকু নিজের নার্ভগুলোকে কন্ট্রোল করতে পারতেছে, নিজের ব্রেইনের প্রেশারটাকে কন্ট্রোল করতেছে, এটা একটা ফ্যাক্ট। যেটা রেজাল্ট হচ্ছে, আমি এত পড়াশোনা করছি, বাট আলটিমেটলি আমি এই কোয়েশ্চেনটা ভুল করে আসছিলাম। এই কোয়েশ্চেনটা শুধু আমার এমন এমন ইজি কোয়েশ্চেন ছিল, যে এরকম ইজি কোয়েশ্চেন আমি টোটাল 6টার মতো ভুল করে আসছিলাম, যেগুলো আমার জীবনে ভুল হওয়ার কথা না। আমি একদম ছোটস্থ মগস্থ পারার মতো কোয়েশ্চেন ছিল। বাট এখন কেন ভুল করছি বলতে পারো যে ভাই আপনি কেন ভুল করছেন? সহজ জিনিসগুলা, এগুলা ভুল করার জন্য আমি লাস্টলি চান্স পাইনি। আমার চান্স মিস গেছিল জাস্ট 2.75 মার্কের জন্য। আর 2.75 মার্ক থাকলে আমি চান্স পাইতাম। আমি যদি ইজি কোয়েশ্চেন গুলো মিস না করতাম, আমি হয়তো বা ঢাকার একটা ভালো মেডিকেলে আল্লাহর রহমতে পড়তে পারতাম, আমার ইজি কোয়েশ্চেন গুলো ভুল না গেলে। এখন দেখো, প্রবলেমটা হয়েছে কি, মেডিকেল পরীক্ষার আগের রাতে, ধরো আমরা থাকি না যে ইউটিউবে বিভিন্ন দেখি যে আগের রাতে স্ট্র্যাটেজি কি, তোমরা দেখবা যে পরীক্ষার আগের রাতে স্ট্র্যাটেজি কি, কি করবা না করবা। তো আমাদের এই জিনিসটা আমি দেখছিলাম, বেশ কয়েক জায়গায় দেখছি। তো এমনিতে তো একটা মেডিকেলের পরীক্ষা একটা আবেগের পরীক্ষা, একটা ভয় থাকে। তো আমার একটা মানে ভয় তো অবশ্যই থাকবে, বাট তার মধ্যে আরেকটা ভয় হচ্ছে, আমি একজন একটা ভিডিও দেখতেছিলাম, উনি বলতেছিল যে পরীক্ষার আগের রাতে মানে এটা খাওয়া যাবে না, পরীক্ষার আগের রাতে মিষ্টি খাবা, মিষ্টি তো অনেক বেশি গ্লুকোজ থাকে, এটা তোমার ব্রেনটাকে ভালো রাখবে, এটা করতে হবে, পরীক্ষা দিন সকালে উঠে গোসল করে যাবা, আরো কত কি, মানে এমন ভাবে বলতেছিল যে তোমরা এগুলো করতেই হবে। এবং মানে আমি বিভিন্ন জায়গা থেকে এমন মোটিভেশন পাচ্ছিলাম যে জিনিসটাকে এমন ভাবে রিপ্রেজেন্ট করতেছিল যে মেডিকেল এক্সাম ইজ মানে এমন বিশাল বড় একটা কিছু, যেটা আমি একটা বিশাল যুদ্ধের মধ্যে যাইতেছি। মানে আমার ভিতরে একটা মানে এরকম একটা অবস্থা ছিল, আমি বিশাল একটা যুদ্ধের মধ্যে যাইতেছি। এবং আমার বাসা ছিল, যারা ময়মনসিংহ থাকো, আমার বাসা ছিল কি আনন্দমোহন কলেজের মাঠটার পাশেই ছিল। তো আমার বাসার সামনে হচ্ছে কি আমার সেন্টার, মানে আনন্দমোহন কলেজে। সরি, আমার ফার্স্ট টাইম আমার আনন্দমোহন কলেজে আমার মুমিনুর সাথে ছিল। যাই হোক, আনন্দমোহন কলেজে আমি দেখতেছিলাম যে পুলিশের গাড়ি আসতেছে, গার্ডিয়ানরা আসতেছে, মানে একটা মানে আমার একটা মনে হচ্ছিল কি একটা আমি একটা কিসের মধ্যে যে যাচ্ছি, বা আমি কিসের একটা পরীক্ষার মধ্যে যাচ্ছি, আমার একটা ভয় কাজ করতেছিল। রাতে তেমন ঘুমও হয় নাই, আমি এত ভয় পাচ্ছিলাম যে মেডিকেলে চান্স না পেলে আমার কি হবে। এই যে ভয়গুলো আলটিমেটলি আমাকে আসলে আঁকড়ে ধরছিল, যার কারণে আমি মনে করি যে আমি এরকম ইজি ইজি 6টা কোশ্চেন আমি ভুল করে আসছিলাম। এর অপোজিটে একটা চিত্র আমি বলি, গুচ্ছ পরীক্ষার ক্ষেত্রে আমি সর্বপ্রথম চান্স পাই গুচ্ছতে। আমাদের সময় গুচ্ছটা একটু আগে ছিল, 2020-21 গুচ্ছ তখন প্রথম শুরু হয়। তোমরা যদি কোয়েশ্চন দেখো, গুচ্ছের
20-21 সেশনের কোয়েশ্চেনটা সব থেকে কঠিন কোয়েশ্চেন ছিল, প্রথমবারের কোয়েশ্চেন, বুঝছো? তো আমার ওই এক্সাম স্ট্র্যাটেজিটি একটু বলি। দেখো, আমি কিন্তু মেডিকেলের এক্সামের দিন সকালে উঠে আমি মিষ্টি কানন থেকে লাড্ডু আনছি, লাড্ডু এনে লাড্ডু খেয়ে আমি আরো কত নিয়ম টিয়ম করে আমি গেছি, আলটিমেটলি ঠিক একটা বাস খেয়ে চলে আসছি, মানে 6টা ইজি কোয়েশ্চেন ভুল করছি। বাট 20-21 সেশনে জিএসটি কোয়েশ্চেনটা এত হার্ড হওয়া সত্ত্বেও আমি আলহামদুলিল্লাহ আমার গুচ্ছে একদম টপ ক্যাটাগরি একটা মার্ক পাইছিলাম, 59.75। তৎকালীন সময় 59.75 মানে একটা হিউজ কিছু। আমার সাস্টের আমার পজিশনতে আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি মানে বায়োলজিক্যাল ফ্যাকাল্টি যে নাম্বার 1 সাবজেক্ট, সেটাতে আমার ভর্তি হওয়ার মতো অবস্থা ছিল। আমি জগন্নাথে তোমাদেরকে বলছি যে আমি জগন্নাথে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টে পড়াশোনা করছি, ফার্মেসির জন্য ভর্তি হয়েছিলাম, আমার আগের জন পাইছে, আমি পাই নাই। আমার যশোর বিজ্ঞান প্রযুক্তিতে আমার ফার্মেসি আসছিল, আমার এমন কিছু ইউনিভার্সিটি ছিল আমি যেগুলোতে অ্যাপ্লাই করলে হয়তো আমি টপ 5 এর মধ্যে থাকতাম। এত ভালো পজিশন করছি কেন জানো? ওইটা চিত্রটা একটু বলি দেয়। আগের দিন বিকালে আমার তিনজন ফ্রেন্ড আসছে ঢাকা থেকে, আমি ঢাকায় কলেজ ছিল, ওরা ময়মনসিং সিট করছে। আমার গভর্নমেন্ট সায়েন্স কলেজের অনেক স্টুডেন্ট ফ্রেন্ডের সিট করছে ময়মনসিং। তো আমার তিনজন ক্লোজ ফ্রেন্ড ছিল, ওরা আমার বাসায় রয়েছে। আমরা কি করছি জানো? রাতের 2:30 পর্যন্ত ছাদে আড্ডা মারছি, পড়াশোনা কি চাঙ্গে, রাতে 2:30 পর্যন্ত আড্ডা মারছি, গান গাইছি, সকালে উঠছি, সকালে উঠে খেয়েও যায়নি। মেডিকেলের পরীক্ষা আমি এই খাইছি, মিষ্টি খাইছি, গ্লুকোজ খাইছি, কত কিছু খাইছি যে ব্রেনটাকে ই রাখতে হবে। সকালে কোন রকম ঘুম থেকে উঠছি, উঠে বাসায় আর খাই নাই, না খেয়ে কি করছি, ডিরেক্ট চলে আসছি সেন্টারে। সেন্টার ছিল হচ্ছে আমার কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে, সেন্টারে ফার্স্ট গেটের সামনে। তো ওখানে একটা দোকান থেকে জাস্ট একটা বিস্কুট কিনছি 20 টাকা দিয়ে, কিনে আমরা 4 জন বন্ধু মিলে বিস্কুটটা খাইছি, কোন রকম পানিটা খাইলাম, খেয়ে হচ্ছে যে হলে ঢুকলাম। ওমা, হলে গিয়ে দেখে যে আমার কলেজ ফ্রেন্ড আসছে। তো কোভিড এর সময় এতদিন ওদের সাথে দেখা হয় নাই, এতগুলো ফ্রেন্ড, তো ওদের সাথে কি করলাম, বিভিন্ন আলাপ, এর বন্ধু কি অবস্থা, এই সেই কত আলাপ সালাপ, মানে আমার মধ্যে কোনো ভয় নাই ভাই, আমি এক্সাম দিতে আসছি, দ্যাটস ইট, আর কিছু না, আমার কোনো ভয় নেই। এক্সামে বসলাম, কোয়েশ্চেন কঠিন আসছে, খুব ঠান্ডা মাথা রেখে, মানে আমার এক্সামের সময় মাথা ঠান্ডা রাখছি, মানে আমার কোনো ভয় নাই তো ভাই, আমার তো ভয় নাই, মাথা ঠান্ডা রেখে আমি সুন্দর করে দাগাইছি। 72টা দাগাইছিলাম, 59.75 পাইছি। এবং আমি যখন পরীক্ষা দিয়ে আসতেছি, আমি আবার খুব দুষ্টামি করি, আমার ফ্রেন্ডদের সাথে আমি খুবই দুষ্টামি করি। আমি রিক্সার সামনে বসছি, বইসা ধরো মানে দুষ্টামি করতেছে, এই সাস্টে পাবো, সাস্টে চান্স পাবো। আমার বন্ধু শুভ এখনো বলে, বন্ধু তুই সেই যে বলছিলি রিক্সার মধ্যে যে তুই সাস্টে চান্স পাবি, জাস্ট আমি পরীক্ষা দিয়ে বের হয়ে আসছিলাম, এসে হিসাব করে দেখি 64, 63 বিভিন্ন অ্যান্সার মিলে এরকম, মানে 60 আপ মার্ক থাকে আর কি। পরীক্ষার রেজাল্ট দিছে, মার্ক আসছে 59.75। কলেজের গ্রুপে মেসেজ দিলাম, কি রে কার কি অবস্থা, কেউ বলে 32, কেউ বলে 36, মানে আমার থেকে যারা ভালো টপার স্টুডেন্ট ছিল ওরাও বলে যায়, কিরে বন্ধু পাইলাম হচ্ছে মাত্র 33, 42, 45 এরকম। যখন আমি মেসেজ দিলাম যে 59.75, আমার উপরে কারো মার্ক নেই। তাহলে বুঝাইতে পারছি? এই একটা জিনিস, মানে মস্তিষ্কটাকে শান্ত রাখা, এইটা আমাকে গুচ্ছের মধ্যে একদম একটা টপ গ্রেডেড পজিশন এনে দিছিল। এরপরে দেখো একটা জায়গায় চান্স পেয়ে গেছি না, পরে জাবির ইউনিটে মোটামুটি একটা ভালো পজিশন করে ফেলছি। একটা জায়গায় চান্স পাইলে পরের গুলো এমনিতে হয়ে যায়। দুইটা পার্থক্য কি বললাম, যে এক্সামের আগে কখনোই মানসিক প্রেশার নিবা না। প্রয়োজনে এক্সামের আগের রাতে সব সোশ্যাল মিডিয়া ইউটিউবে বাদ দিবে, এগুলো বাদ দিয়ে সুন্দর করে নিজের মতো রিল্যাক্সে বাসার মানুষের সাথে আড্ডা টাড্ডা দিয়ে একদম চাপ ছাড়া পরীক্ষা দিতে যাও, তুমি চান্স পেয়ে আসবা। মানসিক প্রেশারটা কন্ট্রোল করাটাও তোমার একটা স্মার্টনেস, মানসিক প্রেশারটা কন্ট্রোল করাটাও তোমার একটা পরীক্ষা, এইটাও একটা ইফেক্ট। এই জিনিসটা আমি মূলত তোমাদেরকে বললাম যে আমার মেডিকেলের রেজাল্টের ইফেক্টটা কেমন হয়েছিল, অপোজিট আমার জিএসটি ইফেক্টটা। তাহলে তোমরা এই জিনিসটা একটু মেনটেন করো। অনেক কথা বলে ফেলছি, ঠিক আছে? তো এইসব ভংচং কাজ করবা না, রিল্যাক্সে পরীক্ষা দিবা, তোমাদের মতো স্টুডেন্টটা ভালো পজিশনে চান্স পাবা। এখানে যারা চান্স পায়, যারা মেডিকেলে ধরছে ডিএমসি তেও চান্স পায়, এখানে তুমি এটা বলতে পারবা না যে তারা আহামরি মেধাবী, তবে তাদের কন্ট্রোলটা ভালো, তারা হচ্ছে কি মানে জিনিসটাকে ডেলিভার করতে পারছে। বলো, তুমিও যা পড়তেছো তারাও তাই পড়তেছে, তারা কিন্তু এখানে অন্য রাইটারের কোনো আলাদা বই পড়তেছে না, আলাদা কিচ্ছু পড়তেছে না। তুমি মানে তোমার কাছে রিসোর্স আছে, তুমি অনলাইনে সবার ক্লাস পাচ্ছ, মেডিকেলে যত বড় বড় প্ল্যাটফর্ম আছে সবার ক্লাস তুমি পাচ্ছ, সবকিছু তোমার হাতের মুঠোই। বাট কেন তুমি চান্স পাবে না, আরেকজন চান্স পাবে? দিস ইজ দ্য পয়েন্ট, যে কে নিজের নার্ভটাকে কন্ট্রোল করতে পারতেছে, কে নিজের যতটুকু জানে ততটুকু অ্যাপ্লাই করতে পারতেছে, উল্টা পাল্টা দাগাইছে না। এই জিনিসটা আমি কিন্তু ঠিকই গুচ্ছতে 72টা দাগাইছিলাম, আমি কিন্তু 100টা দাগাই নাই, 72টা দাগাই আমি টপ করে আসছি আলহামদুলিল্লাহ। তো দিস ইজ দ্য স্ট্র্যাটেজি, এগুলোকে মেনটেন করো এক্সামে। ওকে, ঠিক আছে? তো এইটাই বলতেছিলাম যে এই কোশ্চেনটা আমি ভুল করছিলাম জাস্ট এটার কারণে। আবার গুচ্ছতে আমি এমন কোশ্চেন অ্যান্সার করছি জাস্ট কোন রকমে জানি, বাট আমি মাথাটাকে শুধু খেলছি, খেলে খেলে আমি অ্যান্সার করে দিয়ে আসছি। ওকে, যাই হোক, তাহলে অ্যালভিউলাস থেকে অক্সিজেন কিভাবে রক্তে প্রবেশ করে, ডিফিউশন প্রক্রিয়া। অনেক কথাই বলে ফেলছি। আমি এখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি। ওকে,
দেখো শ্বাসতন্ত্রের কোন অংশে গ্যাসীয় বিনিময় হয়? খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। শ্বাসতন্ত্রের হচ্ছে কোথায়? ট্রাকিয়াতে হবে না, ট্রাকিয়া তো পরিবহন অঞ্চল। ব্রঙ্কিউল হবে না, অ্যালভিউলাসের মধ্যে হচ্ছে। এই কোয়েশ্চেন করে ইনশাআল্লাহ আসবে। সারফেক্টেন্ট কোথায় পাওয়া যায়? দেখো সারফেক্টেন্ট পাওয়া যাচ্ছে ষড়যন্ত্রে, শ্বাসনালীতে, অ্যালভিউলাসে। অ্যালভিউলাসে কোন কোষে? সেপ্টাল কোষে। সেপ্টাল কোষে সারফেক্টেন্ট পাওয়া যাচ্ছে। ঠিক আছে সবাই? 2500 মধ্যে থাকলে তুমি বাকৃবি, শেকৃবি সবই পাবা। শেকৃবিতে তুমি হচ্ছে ধরো মোটামুটি কত 2800 মতো যাই আনুমানিক। বাকৃবি তো 2800 3000 ক্রস করে, ডিপেন্ডস। এটা ডিপেন্ড করে, আসলে ডিপেন্ড করে। হ্যাঁ, ওকে। তারপর আসো টাইপ নাম্বার নেক্সট। আমাদের পর্ব হচ্ছে কি, আমরা এখন প্রশ্বাস, নিঃশ্বাস এবং কি শ্বাস সংযোগ এই জিনিসটা পড়বো। দেখো প্রশ্বাস, নিঃশ্বাস এবং কি আমরা শ্বাস সংযোগ এই জিনিসগুলো আমরা পড়বো। দেখো এরপরে কি আছে। আচ্ছা, তাহলে দেখো আমরা প্রশ্বাস মানে কি বুঝি বলো তো দেখি। প্রশ্বাস, প্রশ্বাস মানে কি? বায়ুটাকে গ্রহণ করা, বায়ুটাকে গ্রহণ করা। প্রশ্বাস মানে হচ্ছে কি? বায়ু গ্রহণ। তারপরে নিঃশ্বাস মানে কি? নিঃশ্বাস মানে কি? বায়ু ত্যাগ। এটা হচ্ছে কি? বায়ু গ্রহণ এবং বায়ু ত্যাগ, এই দুইটা জিনিস আমরা এখন পড়বো। এবং কি শ্বাস সংযোগ, এটা নিয়ে আমরা পড়বো। দেখো এখন এই প্রশ্বাসটা হচ্ছে কি, তুমি দেখো, তুমি নিজের একটা এক্সপেরিমেন্ট করো। তুমি যখন প্রশ্বাসটা নিবা তখন কিন্তু তোমার একটা এনার্জি লাগতেছে, বাট তুমি দেখো ছেড়ে দিছো, কোনো এনার্জি লাগবে না কিন্তু। তাহলে প্রশ্বাস জিনিসটা হচ্ছে একটা সক্রিয় প্রক্রিয়া। এটা হচ্ছে একটা সক্রিয় শ্বসন, আর এটা হচ্ছে নিষ্ক্রিয় শ্বসন। নিঃশ্বাসে নিয়ে আসে, তাহলে আমরা কি বলতে পারতেছি? এটা হচ্ছে নিষ্ক্রিয় প্রক্রিয়া। এখন আসো, একজন পূর্ণবয়স্ক মানুষ প্রতি মিনিটে 14 থেকে 18 বার করে প্রশ্বাস নিঃশ্বাস করে। তাহলে পূর্ণবয়স্কর ক্ষেত্রে কতবার? পূর্ণবয়স্ক দেখো, একজন পূর্ণবয়স্কর ক্ষেত্রে হচ্ছে কতবার? 14 থেকে 18 বার। আর নবজাতকের ক্ষেত্রে হচ্ছে কতবার? 40 বার প্রতি মিনিটে। 40 বার নবজাতক, 40 বার। এটা কত মিনিটে? প্রতি মিনিটে, প্রতি মিনিটে 40 বার। ঠিক আছে, এটা একটু মাথায় রেখো। ওকে, এখন আসো, এই যে তুমি যে শ্বাস প্রশ্বাস গুলো করতেছো বা প্রশ্বাস নিঃশ্বাসটা নিয়ে কাজ করতেছো, এটা কেন হয়? এটা হওয়ার কারণটা হচ্ছে মূলত তোমার কি শ্বসন কেন্দ্র থাকে কয়টি? দেখো আমাদের শ্বসন কেন্দ্র থাকে কয়টি? চারটি। মানে এই প্রশ্বাস নিঃশ্বাস এগুলো নিয়ন্ত্রণ করে কে জানো? বা শ্বসনটাকে নিয়ন্ত্রণ করতেছে কে? শ্বসন কেন্দ্র। কয়টি থাকবে? চারটি। তাহলে শ্বসন কেন্দ্রটা কই থাকবে? মস্তিষ্কে থাকবে। তাহলে দেখো মস্তিষ্কের দুইটা জায়গা, মানে পশ্চাৎ মস্তিষ্কে একটা হচ্ছে কি মেডুলা, আর একটা হচ্ছে কি পন্স। এই দুই জায়গার মধ্যে দুইটা থাকবে, দুইটা চারটা থাকবে আর কি। তাইলে দেখো পন্স এবং মেডুলা, তাহলে কই থাকতেছে? একটা হচ্ছে তোমার কি মেডুলা, আর একটা হচ্ছে কি পন্স। মেডুলাতে এবং কি পন্সে থাকতেছে। দেখো এখন এই মেডুলা ক্ষেত্রে মনে রাখবা, এই মেডুলা হচ্ছে কি প্রধান শ্বসন কেন্দ্র। তাহলে প্রধান শ্বসন কেন্দ্র কোথায়? মেডুলাতে। তাহলে এই মেডুলাই হচ্ছে গিয়ে তোমার প্রধান শ্বসন কেন্দ্র। তাহলে শ্বসন কেন্দ্রের মধ্যে প্রধান কোনটা? মেডুলা হচ্ছে কি তোমার প্রধান শ্বসন কেন্দ্র হবে। আমি কি বুঝাইতে পারছি? এই মেডুলাই হচ্ছে কি তোমার প্রধান শ্বসন কেন্দ্র, মাথায় রেখো। ওকে, মেডুলা হচ্ছে কি প্রধান শ্বসন কেন্দ্র। আচ্ছা, এরপর আসো দেখি, নেক্সট আমরা যাচ্ছি। তো নেক্সট হচ্ছে আমরা দেখবো যে তোমার যদি কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব, মনে রাখবা বায়ুতে যদি কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব 0.25%, এটা এগ্রিতে আসছিল, 25% বৃদ্ধি পায়, তাহলে তোমার শ্বসন হার দ্বিগুণ হয়। তাহলে মনে রাখবা বায়ুতে কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব যদি 0.25% বৃদ্ধি পায়, তাহলে শ্বসন কি হচ্ছে তোমার? শ্বসন কি হবে তখন? 25% বৃদ্ধি করলে শ্বসন দ্বিগুণ, শ্বসন দ্বিগুণ হয়। ওকে, এই কথাটা একটু মাথায় রেখো। তার পরবর্তীতে আসো দেখি, আমরা মনে রাখবো অক্সিজেনের ঘনত্ব যদি 20% থেকে 5% নেমে আসে, তাহলে অক্সিজেনের ঘনত্ব যদি কমে যায়, এটা একটু মনে রাখবা যে যদি অক্সিজেনের ঘনত্ব 20% থেকে কোথায় আসে? 5%-এ নেমে আসে, তবে কি হবে? তাহলে কি হবে? তাহলে তোমার কি হবে? শ্বসন হার দ্বিগুণ হবে। তাহলে শ্বসন দ্বিগুণ হয়।
তাহলে শ্বসন হার দ্বিগুণ হচ্ছে। ঠিক আছে, তো এইটুক জিনিস মনে রাখবে। এখন আসো কিছু আছে, দেখো টাইডাল ভলিউম, ভাইটাল ক্যাপাসিটি এবং কি রেসিডুয়াল ভলিউম, এই তিনটা জিনিস তোমাদের জানতে হয়। তো ফার্স্টে আসো, এখানে কি আছে? টাইডাল ভলিউম, ভাইটাল ক্যাপাসিটি, রেসিডুয়াল ভলিউম, এই তিনটা জিনিস একটু মাথায় রেখো। তাহলে টাইডাল ভলিউম মানে কি? প্রতিবার ফুসফুসে কতটুকু বায়ু প্রবেশ করতেছে, এটা হচ্ছে কি টাইডাল ভলিউম। এটা মানে কি? প্রতিবার ফুসফুসে কতটুকু বায়ু প্রবেশ করে, প্রতিবার ফুসফুসে কতটুকু বায়ু প্রবেশ, কতটুকু বায়ু প্রবেশ। ঠিক আছে, এটা হচ্ছে কি টাইডাল ভলিউম। তাহলে প্রতিবার ফুসফুসে কতটুকু বায়ু প্রবেশ হচ্ছে সেটা হচ্ছে কি টাইডাল ভলিউম। এরপর আসছে কি ভাইটাল ক্যাপাসিটি। দেখো তাহলে ভাইটাল ক্যাপাসিটি জিনিসটা কি? সর্বোচ্চ শ্বাস গ্রহণ ও ত্যাগের মধ্যে পার্থক্য। ঠিক আছে, রেসিডুয়াল ভলিউম, রেসিডুয়াল ভলিউম হচ্ছে দেখো সর্বোচ্চ শ্বাস বলতে কি, অর্থাৎ এটা হচ্ছে কি ফুসফুস সর্বোচ্চ কতটুকু ধারণ করতে পারে। ভাইটাল ক্যাপাসিটি, ক্যাপাসিটি মানে কি? তুমি কতটুকু ধারণ করতে পারছো, ক্যাপাসিটি, ক্যাপাসিটি মানে কি? ধারণ। তাহলে এটা মনে রাখবো যে ফুসফুস সর্বোচ্চ কতটুকু ধারণ করতে পারে, মনে রাখবা ফুসফুস সর্বোচ্চ যতটুকু ধারণ করতে পারে, সর্বোচ্চ ধারণ, ফুসফুসের সর্বোচ্চ ধারণ, অর্থাৎ আমরা ক্যাপাসিটি দেখে মনে রাখতে পারি সর্বোচ্চ ধারণ ক্ষমতা। আর বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টার মধ্যে আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। এরপর আসো রেসিডুয়াল ভলিউম, সর্বোচ্চ শ্বাস ত্যাগের পর অবশিষ্ট বায়ু, তার মানে কি? এটা হচ্ছে কি অবশিষ্ট। এখন দেখো রেসিডুয়াল মানে কি? রেসি থেকে মনে রাখবো কি? রেস্ট। খুবই মজার জিনিস, দেখো টাইডাল ভলিউম, দেখো টাইডাল ভলিউমে মানে বোঝাচ্ছে কি তুমি কতটুকু প্রবেশ করাইছো, অর্থাৎ ফুসফুসে বায়ু কতটুকু প্রবেশ করছে প্রতিবার। আচ্ছা, এরপর আসো ভাইটাল ক্যাপাসিটি মানে কি? সর্বোচ্চ কতটুকু ধারণ করতেছো। এরপর দেখো বায়ু তো সব তুমি রেখে দিবা না, বের করে দিবা, বের করার পরে কতটুকু রেস্টে আছে, মানে কি কতটুকু রয়ে গেছে। তাহলে রেসিডুয়াল থেকে কি মনে রাখবো আমরা? রেস্ট মনে রাখবো। রেসিডুয়াল থেকে আমরা মনে রাখবো কি? রেস্ট। তাহলে আমাদের হয়ে যাবে। এখন দেখো আমাদের এখান থেকে একটু সংখ্যাগুলো একটু চেঞ্জ করতে হবে। দেখো তোমার টাইডাল ভলিউম কি? 500 ml। তারপর আসো সর্বোচ্চ ধারণ ক্ষমতা আছে কত জানো? মানে এখানে মূলত কি 4500 ml বা 4.5 লিটার, মূলত মেনলি 4.5 লিটার, তবে বলা হয় কি 3 থেকে 5 লিটার, তবে এভারেজ করলে আমরা কি 4.5 লিটার পাবো। রেসিডুয়াল ভলিউমের ক্ষেত্রে আসো, দেখো রেসিডুয়াল ভলিউম হচ্ছে কি নরমালি 1.5 লিটার। তবে যারা হচ্ছে দৌড়বিদ, দেখো যখন দৌড়বা তুমি দেখো এমনি দৌড়তে পারবা না, তোমার দৌড়তে হবে কি মানে মানে বায়ুটাকে আটকে রাখতে হবে। এই যে দৌড়লাম, বাট তুমি যদি বারবার এরকম করলে হাঁপায়া যাবে, ধরতে পারবে না, অল্প একটু পরে হবে। তার মানে কি যারা দৌড়বিদ তাদের ক্ষেত্রে কত জানো? 6000 ml। তাহলে দৌড়বিদ যারা আছে তাদের ক্ষেত্রে বায়ু তারা কি করে আটকে রাখে, তাদের ক্ষেত্রে 6000 ml। এই চারটা একটু ভালো করে পড়বা তোমরা, এই চারটা একটু ভালো করে পড়ে নিও। ঠিক আছে, এটা একটু পড়ে নিও। এখন আসো আমরা একটু শ্বসনের প্রকার ভেদটা পড়ি। শ্বসন হচ্ছে 2 প্রকার। শ্বসন কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে কি অন্তঃশ্বসন, একটা হচ্ছে কি বহিঃশ্বসন। শ্বসন 2 প্রকার, একটা হচ্ছে অন্তঃশ্বসন, একটা হচ্ছে কি বহিঃশ্বসন। তো একটা হচ্ছে আমরা মনে রাখবো বহিঃশ্বসন, আরেকটা মনে রাখবো হচ্ছে কি আমরা অন্তঃশ্বসন। ঠিক আছে, একটা হচ্ছে আমরা মনে রাখবো বহিঃশ্বসন, আরেকটা মনে রাখবো হচ্ছে কি আমরা অন্তঃশ্বসন। তাহলে বহিঃশ্বসনটা কোথায় ঘটতেছে? এই বহিঃশ্বসনটা মূলত কি আমাদের যে ফুসফুসে যেটা হচ্ছে সেটা কি বহিঃশ্বসন। এটা আমাদের কোথায় ঘটে? ফুসফুসে, ফুসফুসের অ্যালভিউলাসে বহিঃশ্বসন ঘটে, ফুসফুসের অ্যালভিউলাসে। আর অন্তঃশ্বসনটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে কি কোষীয় শোষণ। এটা মূলত কি দেহ কোষে ঘটতেছে, দেহ কোষে, বুঝাইতে পারছি? দেহ কোষে ঘটে, যেটা আমরা এখানে পড়বো না, এটা আমরা এখানে পড়বো না, এটাই চ্যাপ্টারে পড়া না। তাহলে দেখো ফুসফুসের অ্যালভিউলাসে যখন হচ্ছে আমরা কি করতেছি? এই যে অক্সিজেনটা নিচ্ছি, অক্সিজেনটা কি করবে? আমরা জানি যে অ্যালভিউলাসের মধ্যে তোমার কি গ্যাসের বিনিময়টা হচ্ছে। তাহলে তোমরা মনে রাখবা এখানে শ্বসনে যে গ্যাসের বিনিময়টা হবে সেটা আমরা একটু এখানে ভালো করে দেখি। এখানে কিছু প্রেসার আছে, সেই প্রেসার গুলো আসে গ্যাসের বিনিময়। তাহলে দেখো এখানে প্রথমে আসো অ্যালভিউলাসে। দেখো যখন তোমার জিনিসটা প্রথমে কই যাবে? অ্যালভিউলাসে গিয়ে একটা প্রেসার দিবে, অ্যালভিউলাস থেকে পরবর্তীতে যাবে কোথায়? কৈশিক জালিকাতে। তাহলে প্রথমে যাবে কোথায়? অ্যালভিউলাসে, পরবর্তীতে কি কৈশিক জালিকাতে। এখন দেখো অক্সিজেন, প্রথমে লিখবো আমরা অক্সিজেন, সুন্দর করে লিখবা এটা, দেখো তারপর লিখবো কি আমরা কার্বন ডাই অক্সাইড। দেখো তো গ্যাসের বিনিময়ে আমরা দেখবো কি অক্সিজেনের চাপ লিখবো এখানে, চাপ, কার্বন ডাই অক্সাইডের চাপ। তাহলে ফার্স্টে আমরা দিব কোথায়? অ্যালভিউলাস।
এক নাম্বার হচ্ছে কি অ্যালভিউলাসে অক্সিজেনের চাপ কত, তারপর কৈশিক জালিকায় কতটুকু। প্রথম হচ্ছে কি অ্যালভিউলাসে, পরবর্তীতে হচ্ছে কি কৈশিক জালিকায়। অ্যালভিউলাসে কৈশিক জালিকা। সিমিলারলি দেখো সেম কাজটা হচ্ছে কি আমরা কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে করব। দেখো সেম কাজটা আমরা কার্বন ডাইঅক্সাইডে করবো, যে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রেও ই দিবে। এখন দেখো কোনাকুনি ভাবে 40 লিখো, এখানেও লিখো 40, এখানেও লিখো 40, কোনাকুনি 40, এখানে লিখবো 104, এখানে লিখবো 46। কোনাকুনি 40, এখানে 104, এখানে 46। চাপটা হচ্ছে কি মিলিমিটার পারদ চাপ, মিলিমিটার পারদ চাপ হচ্ছে এখানে, ঠিক আছে, এই যে মিলিমিটার পারদ চাপ। শেষ। তাহলে আমাদের যদি প্রশ্ন আসে যে তোমার ফুসফুসের অ্যালভিউলাসে অক্সিজেনের চাপ কতটুকু, তোমরা বলতে পারবা যে 104 মিলিমিটার পারদ চাপ। কৈশিক জালিকায় অক্সিজেনের চাপ কতটুকু, 40 মিলিমিটার পারদ চাপ। তারপর কার্বন ডাইঅক্সাইডের চাপ অ্যালভিউলাসে কতটুকু, 40 মিলিমিটার পারদ চাপ, এবং কৈশিক জালিকায় কতটুকু, 46 মিলিমিটার পারদ চাপ হয়ে থাকে। আমরা কি বুঝাইতে পারছি? বুঝছি এটা? এটা হচ্ছে কি আমাদের বহিঃশ্বসনের ক্ষেত্রে, ঠিক আছে, বহিঃশ্বসনের ক্ষেত্রে আমাদের এটা হবে। ক্লিয়ার? যদি এখন অন্তঃশ্বসন বলে, তাহলে অন্তঃশ্বসনের ক্ষেত্রে কি উল্টো হবে? অন্তঃশ্বসনের ক্ষেত্রে কি উল্টো হবে? অন্তঃশ্বসনের ক্ষেত্রে জাস্ট উল্টো। তাহলে অন্তঃশ্বসনের ক্ষেত্রে তোমার কি হবে, অ্যালভিউলাসে অক্সিজেনের চাপ কত, 40, কৈশিক জালিকায় কত, 104। অন্তঃশ্বসনের ক্ষেত্রে অ্যালভিউলাসে অক্সিজেনের চাপ কতটুকু, 46, কৈশিক জালিকায় কত, 40। জাস্ট উল্টো হবে, ঠিক আছে। তো এইটুকু আমরা এখানে গেলাম। এখন আসো শ্বাস সংযোগের ক্ষেত্রে, আমরা এখন শ্বাস সংযোগটা পড়বো। দেখো তো আমাদের এইটুক জিনিসটা আশা করি ক্লিয়ার। তো আমরা আর একটু দেখি শ্বাস সংযোগ, যে আমাদের শ্বাস সংযোগ কি আছে। আমরা সবাই জানি যে শ্বাস সংযোগ বলতে আমরা কি আছে, বলো। শ্বাস সংযোগ বলতে আমরা কাকে চিনি, হিমোগ্লোবিনকে চিনি। শ্বাস সংযোগ, চলো তাহলে শ্বাস সংযোগ বলতে আমরা কাকে চিনবো, হিমোগ্লোবিন। বর্ণ কি, লাল, হিমোগ্লোবিন। ওকে, তো এই হিমোগ্লোবিনটা কেমন রাখবো, দুইটা অংশ থাকে। একটা হচ্ছে তোমার কি হিম অংশ, যেটা হচ্ছে কি রঞ্জক, আর একটা হচ্ছে তোমার কি গ্লোবিন অংশ। একটা হিম আর একটা হচ্ছে কি গ্লোবিন, যেটা হচ্ছে কি আমরা বলবো তোমার প্রোটিন অংশ, প্রোটিন, ঠিক আছে। তাহলে হিমটা হচ্ছে রঞ্জক আর গ্লোবিনটা হচ্ছে কি প্রোটিন। ওকে, এখন আসো তোমার হিমের ক্ষেত্রে মনে রাখবো, এই হিমের মধ্যে কি থাকতেছে, লৌহ থাকতেছে। এখানে মূলত কি থাকে, আয়রন থাকে। এটা আয়রনটা কি হিসেবে থাকে, ফেরিটিন হিসেবে থাকে। আয়রনটা ফেরিটিন হিসেবে থাকে, এবং এটা কত পার্সেন্ট, এটা হচ্ছে তোমার 33.33%। তাহলে আমরা মনে রাখবো হিমোগ্লোবিনে কত পার্সেন্ট আয়রন থাকতেছে, বা হিমের মধ্যে কত পার্সেন্ট আয়রন থাকতেছে, 33.33%। এবং একজন মানুষের সমগ্র দেহে কত, 4 থেকে 5 গ্রাম, সমগ্র দেহে 4 থেকে 5 গ্রাম আয়রন থাকে। এটা কোথায়, সমগ্র দেহে। এটা এগ্রিতে আসছে, সমগ্র দেহে কতটুকু আয়রন থাকতেছে, 4 থেকে 5 গ্রাম। এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে। আর দেখো হিম এবং এটা কি, এটা পরবর্তীতে তোমার কি হয়ে যায়, এটা পরবর্তীতে এই প্রোটিনটা আবার অ্যামিনো অ্যাসিড যায়। এটা কি হয়, অ্যামিনো অ্যাসিড। এটা অ্যামিনো অ্যাসিডে রূপান্তর হয়ে যায়। আচ্ছা, এখন আসো রক্তের মধ্যে হিম এবং গ্লোবিন, হিম এবং গ্লোবিন এই দুইটার অনুপাত কত, 1:25, 1:25। এটা একটু মনে রাখো, তাইলে আমাদের শ্বাস সংযোগ পড়াটাও শেষ। শ্বাস সংযোগ শেষ আমাদের, ঠিক আছে। কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত, তোমাদের কোনো কোয়েশ্চেন? এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে, বলো। ওকে, নেক্সট আসো আমাদের হিমোগ্লোবিন কোন অংশে, হিমোগ্লোবিনের কোন অংশে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হচ্ছে, বাইকার্বনেট অংশে। এটা মাথায় রেখো, বাইকার্বনেট, ঠিক আছে। আচ্ছা, তারপর আসো দেখি একজন পূর্ণবয়স্ক মানুষের রক্তে কত গ্রাম লৌহ থাকতেছে, 4 থেকে 5 গ্রাম। তারপর আসো ওকে, গ্যাসীয় বিনিময়, দিস ইজ দ্য লাস্ট পার্ট। দেখো গ্যাসীয় বিনিময়ের ক্ষেত্রে সাধারণত কি হবে, দুইটা জিনিসের বিনিময় ঘটে। দেখো সাধারণত কয়টা জিনিসের বিনিময় ঘটে গ্যাসীয় বিনিময়, দুইটা জিনিসের বিনিময় ঘটে সাধারণত, তাই না। ফার্স্টে আসো, এখানে কি কি বিনিময় ঘটবে, কার্বন ডাইঅক্সাইড এবং হচ্ছে কি অক্সিজেনের বিনিময়টা ঘটে। তাহলে আমরা চলো এখন আমরা কোথায় যাব, গ্যাসীয় বিনিময়ে চলে যাব, খুবই গুরুত্বপূর্ণ। দেখো
গ্যাসীয় বিনিময়। চলো, গ্যাসীয় বিনিময় আমরা দুইটা ভাগে ভাগ করি। চলো, কি কি থাকবে? একটা হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড, একটা হচ্ছে কি অক্সিজেনের বিনিময় ঘটবে। একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, একটা হচ্ছে কি অক্সিজেনের বিনিময়। দেখো, একটা হচ্ছে কি আমাদের অক্সিজেন পরিবহন, আরেকটা হচ্ছে কি আমাদের কার্বন ডাইঅক্সাইড পরিবহন। একটা অক্সিজেন পরিবহন, আরেকটা হচ্ছে কি আমাদের কার্বন ডাইঅক্সাইড পরিবহন। ঠিক আছে, তো দুইটা জিনিস আমরা দেখবো, খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট করতেছি। একদিকে সম্ভবত কোশ্চেন আসছে এখান থেকে, সম্ভবত একদিকে কোশ্চেন আসছে। দেখো, এখন কার্বন ডাইঅক্সাইড পরিবহনের ক্ষেত্রে মনে রাখবো যে এখানে অক্সিজেন পরিবহনের ক্ষেত্রে অক্সিজেনটা দুই ভাবে পরিবাহিত হতে পারে। একটা হচ্ছে তোমার ভৌত দ্রবণ রূপে, আরেকটা হচ্ছে কি কার্বামিনো রাসায়নিক দ্রবণ রূপে। একটা হচ্ছে তোমার কি ভৌত ভৌত দ্রবণ রূপে কত পার্সেন্ট? 2%। আর রাসায়নিক ভাবে হচ্ছে কত পার্সেন্ট? রাসায়নিক ভাবে হচ্ছে তোমার এখানে 98%। ভৌত দ্রবণ রূপে 2%, রাসায়নিক ভাবে হচ্ছে কি 98%। অর্থাৎ প্রতি 100 ml রক্তে, মনে রাখবা 100 ml এ 0.2 ml হচ্ছে তোমার কি ভৌত দ্রবণ রূপে যাবে। তাহলে ভৌত দ্রবণ রূপে প্রতি 100 ml এর মধ্যে তোমার 0.2। ওকে, এরপরে আমরা পরবর্তীতে কি দেখবো? দেখো, রাসায়নিক যৌগ রূপে এটা কি থাকবে? অক্সি হিমোগ্লোবিন রূপে। এটা অক্সি হিমোগ্লোবিন রূপে। আচ্ছা, এটা হচ্ছে অক্সি হিমোগ্লোবিন রূপে। শেষ। তাহলে আমাদের কার্বন ডাইঅক্সাইড পরিবহন শেষ। ওকে, পরবর্তীতে আসে আমাদের অক্সিজেন পরিবহন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তো অক্সিজেন পরিবহনটা সাধারণত 3 ভাবে যাচ্ছে। কয় ভাগে? 3টা ভাগে যাচ্ছে। একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তো কার্বন ডাইঅক্সাইড দেখো 3টা ভাগে যাচ্ছে। একটা হচ্ছে তোমার এখানে ভৌত, ফার্স্টে ভৌত, তারপর হচ্ছে কি কার্বামিনো যৌগ, তারপর হচ্ছে কি কার্বামিনো, এবং ফাইনাল হচ্ছে তোমার কি এখানে বাইকার্বনেট। চলো আমরা কার্বন ডাইঅক্সাইড পরিবহনটা একটু করি। দেখো, আচ্ছা, একটা কোশ্চেনে কনফিউশন তোমাদের, তাই না? না, ওটা ঠিকই আছে, কার্বন ডাইঅক্সাইড বাইকার্বনেটই হবে। আচ্ছা, দেখো এর পরবর্তীতে এখন আমরা কার্বন ডাইঅক্সাইড পরিবহনটা আলাদা করে দেখি। এখানে যেটা বড় আছে, কার্বন ডাইঅক্সাইড পরিবহন। দেখো, ফার্স্টে আসো ভৌত দ্রবণ রূপে। আমরা যদি যাই 1 নাম্বার ভৌত, তাহলে ভৌত দ্রবণ রূপে যাবে কতটুকু? 5%। তাহলে 5% কিভাবে যাবে? দেখো, সাধারণত কার্বনিক অ্যাসিড তৈরি করবে। কার্বন ডাইঅক্সাইডটা পানির সাথে বিক্রিয়া করে কি করবে? কার্বনিক অ্যাসিড তৈরি করবে। দেখো, তাহলে এখানে কি তৈরি করবে? মূলত H2CO3 বা কার্বনিক অ্যাসিড তৈরি করবে। কিসের মাধ্যমে? কার্বনিক অ্যাসিড রূপে। এবং এইখানে দেখো এনজাইমটা যেটা লাগবে সেটা কি? তোমার এনজাইমের নাম কি? কার্বনিক অ্যানহাইড্রেস। তাহলে এখানে যে এনজাইমটা কাজ করবে সেই এনজাইমের নাম হচ্ছে কি? কার্বনিক অ্যানহাইড্রেস। এনজাইমের নাম হচ্ছে তোমার কার্বনিক অ্যানহাইড্রেস। এই এনজাইমটা এখানে কাজ করবে। ঠিক আছে, এই এনজাইমটা এখানে কাজ করবে। এটা একটা গেল। সেকেন্ড রাশ হচ্ছে কি? কার্বামিনো যৌগ রূপে। দেখো, এর পরবর্তীতে আমরা যাব কার্বামিনো যৌগ রূপে। দেখো, কার্বামিনো, তো কার্বামিনো যৌগ রূপে যাবে হচ্ছে তোমার এখানে 27%। তাহলে কত পার্সেন্ট? পার্সেন্ট গুলো খুব ইম্পর্টেন্ট। তো 27% হচ্ছে কি? কার্বামিনো যৌগ রূপে থাকবে। এখন দেখো, এর মধ্যে প্রতি 100 ml রক্তের মধ্যে, দেখো প্রতি 100 ml এর মধ্যে 3 ml যাবে হচ্ছে কি? কার্বামিনো হিমোগ্লোবিনের মধ্যে 2 ml। দেখো, আমরা যদি দেখি প্রতি 3 ml মানে কার্বামিনো যৌগ রূপে কত যাবে? 100 ml এ 3 ml। ভালো করে বুঝো, 100 ml এ 3 ml, অর্থাৎ কার্বামিনো যৌগরূপে 100 ml এর মধ্যে 3 ml এ যাবে কি? কার্বামিনো যৌগরূপে। এখন এই 3 ml টা আছে না, এই 3 ml টাকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, যার মধ্যে 2 ml যাবে কিসের মাধ্যমে জানো? কার্বামিনো হিমোগ্লোবিন। কিসের ভাবে? কার্বামিনো, অর্থাৎ কি হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে কার্বামিনো হিমোগ্লোবিন। কার্বামিনো হিমোগ্লোবিন এটা হচ্ছে কি? 2 ml। আর বাকি যে 1 ml আছে সেই 1 ml যাবে কিসের মাধ্যমে জানো? কার্বামিনো প্রোটিন। কার্বামিনো প্রোটিন। তাহলে এই দুইটা ভাবে যাবে, কার্বামিনো প্রোটিন। ঠিক আছে, আমরা কি বুঝছি? তাহলে দেখো, কার্বামিনো যৌগরূপে টোটাল 27% কার্বন ডাইঅক্সাইড পরিবহন হবে। তার মধ্যে দেখো 100 ml এর মধ্যে 3 ml যাবে, কিন্তু তার মধ্যে দেখো 2 ml, এই 3 ml এর মধ্যে 2 ml যাবে হচ্ছে তোমার কি? কার্বামিনো হিমোগ্লোবিন রূপে। বাকি 1 ml যাবে কিসের মাধ্যমে? কার্বামিনো প্রোটিন রূপে। ওকে, দেন আসে হচ্ছে আমাদের লাস্টের দিকে আসে বাইকার্বনেট, মোস্ট ইম্পর্টেন্ট। সব থেকে বেশি কোশ্চেন আসে কি?
সব থেকে বেশি কার্বন ডাইঅক্সাইড কি মাধ্যমে পরিবেশ হচ্ছে? বাইকার্বনেট। আচ্ছা, বাইকার্বনেট রূপে কত পার্সেন্ট? 65%। সবচেয়ে বেশি এটা। কত? সবচেয়ে বেশি এটা, সবচেয়ে বেশি এটা দিয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো এইটা বাইকার্বনেট হচ্ছে কি দুই জায়গায় হইতে পারে, একটা হচ্ছে কি সোডিয়াম বাইকার্বনেট, আর একটা হচ্ছে তোমার কি পটাশিয়াম বাইকার্বনেট। তাহলে দেখো এখানে দুইটা বাইকার্বনেট হইতে পারে, একটা হচ্ছে তোমার পটাশিয়াম বাইকার্বনেট, আর একটা হচ্ছে কি সোডিয়াম বাইকার্বনেট। একটা পটাশিয়াম বাইকার্বনেট, দেখো তাহলে পটাশিয়াম বাইকার্বনেট রূপে যাবে কোথায়? আরবিসি তে। আর সোডিয়াম বাইকার্বনেট রূপে যাবে কোথায়? প্লাজমাতে বা রক্তরস। সো আমাদের কার্বন ডাইঅক্সাইড পরিবহন এখানে শেষ। আমি লাস্টের দিকে পুরো চ্যাপ্টারটা একটা তোমাদেরকে সামারি দিব ইনশাআল্লাহ। সামারি গুলো কেমন লাগে? যেমন ধরো এই যে কোষ বিভাজন একটা সামারি দিছিলাম, জাস্ট 10 মিনিটের একটা সামারি, পুরো চ্যাপ্টারটা ডান একদম 10 মিনিটে তুমি একটা চ্যাপ্টার আমার মুখ থেকে শুনে তুমি কানের মধ্যে জাস্ট হেডফোন দিবা বা সাউন্ড দূরে সরায় জাস্ট খালি কানে লাগায় রাখবা, তুমি সবকিছু এখান থেকে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ওকে, লাস্টের দিকে সামারিটা দিব ইনশাআল্লাহ। চলো এখন আসো আমরা একটু শ্বাসনালী প্রদাহ হতে চাই। আচ্ছা, আরেকটা জিনিস আছে ক্লোরাইড শিফট, এটা একটু বাদ দিয়ে দিচ্ছি। ক্লোরাইড শিফট দেখো, ক্লোরাইড শিফট দেখো ক্লোরাইড শিফটটা কোথায় হয় এবং কি হয় এটা একটু জেনে রাখাটা ভালো। সাধারণত আরবিসি এবং প্লাজমা, দেখো আরবিসি এবং প্লাজমা এই দুইটার মধ্যে ক্লোরাইড শিফটটা হচ্ছে। তো যেটা হবে সাধারণত তোমার আরবিসি থেকে প্লাজমার মধ্যে যাবে কি জানো? বাইকার্বনেট। এখান থেকে এখানে যাবে কি বাইকার্বনেট, সরি এখান থেকে এখানে যাবে বাইকার্বনেট, এখান থেকে এখানে আসবে হচ্ছে তোমার কি সাধারণত ক্লোরিন। এখান থেকে এখানে যাবে কি HCO3- আর এখান থেকে এখানে আসবে কি ক্লোরাইড। তাহলে এটাকে বলা হচ্ছে কি ক্লোরাইড শিফট। তাহলে এটাকে ক্লোরাইড শিফটে বলা হয় বা এটাকে বলা হচ্ছে কি হ্যামবার্গার শিফট। হ্যামবার্গার শিফট বা ক্লোরাইড শিফট এটা কোথায় দেখা যাচ্ছে? এখানে কিসের শিফটিং হচ্ছে? বাইকার্বনেট এবং কি ক্লোরিনের শিফটিংটা হচ্ছে। আশা করি ক্লিয়ার। ঠিক আছে, আশা করি আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়েছে। এখন আসো আমরা একটু শ্বাসনালী প্রদাহ দেখি। তাহলে দেখো শ্বাসনালী বলতে আমরা দুই ধরনের নালীকে বুঝতেছি, একটা হচ্ছে কি ঊর্ধ্ব শ্বাসনালী আর একটা হচ্ছে নিম্ন শ্বাসনালী। তাহলে ঊর্ধ্ব শ্বাসনালী প্রদাহ কোথায় দেখা যাচ্ছে? তোমার দেখো নাক, কান, গলা, সাইনাস। নাক, কান, গলা, সাইনাস এগুলোতে প্রদাহ হয়ে যায় কি ঊর্ধ্ব শ্বাসনালী। আর শুধু ধরো শ্বাসনালী এবং ফুসফুস কার মধ্যে? মানে সাফিনের মধ্যে। সাফিন নামে ছেলে থাকে না, তার মানে দেখো শ্বাসনালী এবং ফুসফুসের মধ্যে যদি হয় সেটা হচ্ছে কি নিম্ন শ্বাসনালী প্রদাহ। তাহলে দেখো ঊর্ধ্ব শ্বাসনালীতে কি হয়? ঠান্ডা লাগে। ঠান্ডা লাগলে কি নাক টাক দিয়ে হয়, তাই না? সাইনোসাইটিস। সাইনোসাইটিস কোথায় হচ্ছে? এইগুলাতে হচ্ছে সাইনোসাইটিস। সাইনোসাইটিস হচ্ছে কোথায়? এই যে এইখানে হচ্ছে, এইখানে হচ্ছে, এগুলো উপরে। ওটাইটিস মিডিয়া কোথায় হচ্ছে? কানের মধ্যে হচ্ছে। টনসিল এখানে হচ্ছে। ষড়যন্ত্রের প্রদাহ এখানে হচ্ছে। শুধুমাত্র শ্বাসনালী এবং ফুসফুসে যদি হয় তাহলে নিম্ন শ্বাসনালী প্রদাহ বলা হয়। তাহলে প্রশ্ন আসে নিচের কোটি নিম্ন শ্বাসনালী প্রদাহ। তাহলে মনে রাখবা শুধুমাত্র যদি তোমার শ্বাসনালী এবং ফুসফুসের ক্ষেত্রে হয় তাহলে কি সেটা নিম্ন শ্বাসনালী প্রদাহ বলা হচ্ছে। তাহলে কি হচ্ছে? ফ্লু হইতে পারে, ব্রঙ্কাইটিস হইতে পারে, ব্রঙ্কাসের প্রদাহ, নিউমোনিয়া হইতে পারে এবং কি যক্ষা হইতে পারে। নিউমোনিয়াটা ভালো করে মনে রাখো। নিউমোনিয়ার জীবাণুর নাম কি? ডিপ্লোকক্কাস নিউমোনিয়াই। ডিপ্লোকক্কাস নিউমোনিয়া। তারপর যক্ষার নাম কি? মাইকোব্যাকটেরিয়াম। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। ঠিক আছে, এই জিনিসটা আমাদের একটু জানা থাকা লাগবে। এখন আসো আমরা একটু সাইনোসাইটিসটা দেখি। সাইনাস শ্বসনতন্ত্রের পদ। এখানে কি সাইনাস? সাইনাস মানে কি? এই যে দেখো এগুলো একটু গহ্বর থাকে। আমাদের যে করটিকার অস্থিগুলো আছে না, তো করটির অস্থিগুলো এগুলো ফাঁকে ফাঁকে কিছু গহ্বর থাকে, এইরকম গহ্বর থাকে যেরকম, বুঝছো? তো মাঝে মাঝে হয় কি এগুলো অস্থির গহ্বর আর কি। এই গহ্বরগুলোতে যদি কোনো প্রদাহ হয়ে যায় তখন মানে বিভিন্ন জীবাণুর আক্রমণ হইতে পারে। তো জীবাণুর আক্রমণে যদি প্রদাহ হয় তাহলে এগুলোকে বলা হচ্ছে সাইনোসাইটিস। এখন প্রথমে জানতে হবে তোমার সাইনাস কয়টি। সাইনাস হচ্ছে টোটাল 4 জোড়া সাইনাস থাকে। কয় জোড়া? টোটাল হচ্ছে 4 জোড়া সাইনাস। 4 জোড়া সাইনাস বা আমরা বলতে পারি এটাকে প্যারানাসাল সাইনাস বলতে পারি। তাহলে প্রথমে আসো এক জোড়া হচ্ছে কি ম্যাক্সিলারি, অর্থাৎ কি ম্যাক্সিলার উপরে। এই যে ম্যাক্সিলার উপরে এখানে কি ম্যাক্সিলারি সাইনাস। ম্যাক্সিলারি সাইনাস থাকবে কয়টা? 2টা। ম্যাক্সিলারি থাকবে 2টি। তার পরবর্তীতে আসো দেখি আমাদের ফ্রন্টাল, মানে কি ফ্রন্টাল কই থাকে? ফ্রন্টাল অস্থি কপালে না, তাহলে কই থাকবে? কপালে। এই যে এটা হচ্ছে কি ফ্রন্টাল, এই যে ফ্রন্টাল। তারপর আমরা বলতে পারি কি ফ্রন্টাল।
কপালে থাকবে। ম্যাক্সিলারি থাকে কই? গালে। ফ্রন্টাল থাকে কই? কপালে। ওকে, তারপর আসো আমরা আরেকটা দেখবো হচ্ছে কি, এখানে ধরো আমরা যেমন বলতে পারি যে তোমার এথময়েডাল। এথময়েডাল, এথময়েডালটা কোথায় দেখো? এই যে দুইটা চোখের মাঝখানে, এই যে এগুলো হচ্ছে কি এথময়েডাল। এই পাশের গুলো ভালো আর এই পাশে কি সাইনোসাইটিস। যেমন ধরো এখানে কিছু ফ্লুইড হয়ে গেছে, হ্যাঁ, এগুলো দেখো সমস্যা, কিন্তু লাল হয়ে গেছে, এটা হচ্ছে নরমাল, এটা হচ্ছে কি অ্যাবনরমাল এই পাশেরটা। তাহলে দেখো এখানে এই যে এগুলো হচ্ছে কি এথময়েডাল। তাহলে এথময়েডাল কয়টা থাকবে? দুই চোখের মাঝখানে, দুইটা। এটা কই থাকবে? দুই চোখের মাঝখানে, দুই চোখের মাঝখানে এথময়েডাল থাকে। আর ফাইনালি আসো স্ফ্যানোইডাল। এথময়েডালের পেছনে, এথময়েডালের পেছনে ভিতরের দিকে থাকবে, এটা হচ্ছে কি স্ফ্যানোইডাল। ফাইনালি হচ্ছে কি আমাদের 4 নাম্বার স্ফ্যানোইডাল। এটা কই থাকে? দুইটাই, এটাও দুইটা। এটা কই থাকবে? তোমার এথময়েডালের পেছনে। অবস্থানগুলো একটু জেনে নিই, হ্যাঁ, ঠিক আছে। এই হচ্ছে কি আমাদের সাইনাস গুলো গেল। তাহলে সাইনাস কেন হচ্ছে? কারণ সাইনোসাইটিস কেন হচ্ছে? এই সাইনোসাইটিস হওয়ার কারণ হচ্ছে কি বিভিন্ন ব্যাকটেরিয়া, ছত্রাক, হ্যাঁ, তারপর সরি বিভিন্ন ব্যাকটেরিয়া ছত্রাকের সংক্রমণ, এই জন্য সাইনোসাইটিসটা হচ্ছে। এখন এই সাইনোসাইটিস হচ্ছে কি দুই প্রকার দেখা যায়। কয় প্রকার? সাইনোসাইটিস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে দীর্ঘস্থায়ী, একটা হচ্ছে কি স্বল্পস্থায়ী। সাইনোসাইটিসে প্রচুর মাথা ব্যথা হয়, সাইনোসাইটিসের অবস্থা খুবই বাজে, যাদের আছে তারা বুঝো। সাইনোসাইটিস কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে তোমার একিউট, মানে 4 থেকে 8 সপ্তাহের মধ্যেই হয়ে যায়। একটাকে বলবো আমরা কি একিউট, এটা কতটুক? 4 থেকে 8 সপ্তাহ। আরেকটা হচ্ছে তোমার কি ক্রনিক। ক্রনিকটা কয় সপ্তাহ? এটা হচ্ছে কি একদম 2 মাসের বেশি থাকবে, এটা হচ্ছে কি ক্রনিক। ওকে, মূলত সাইনাসের প্রধান লক্ষণ কি, বা সাইনোসাইটিসের প্রধান লক্ষণ হচ্ছে কি মাথা ব্যথা। প্রধান লক্ষণ হচ্ছে মাথা ব্যথা। সাইনোসাইটিস মানেই ব্যথা, আর কিছু না। প্রধান লক্ষণ হচ্ছে কি মাথা ব্যথা। ওকে, এখন তোমার যদি প্রশ্ন আসে যে আমার গালের উপরে ব্যথা হচ্ছে, তখন তুমি অ্যান্সার কি করবা? এটা হচ্ছে কি ম্যাক্সিলারি সাইনাস। তাহলে কি হবে? এটা ম্যাক্সিলারি সাইনাসের প্রদাহ। কপালের দিক হইলে ফ্রন্টাল, তারপর কি এই দিকে হলে কি অ্যাথময়েডাল, একটু ভিতরের দিকে হলে স্ফ্যানোইডাল। মেইনলি গালের উপরে ব্যথা এটা আসে। ওকে, তাহলে আমাদের সাইনোসাইটিস শেষ। এখন আসো ওটাইটিস মিডিয়া। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবো, ওটাইটিস মানে কি জানো? কর্ণ। ওটাইটিস মানে কি কানের প্রদাহ। যদি ডিরেক্ট শুধু ওটাইটিস বলা হয় তাহলে মনে রাখবো কি কানের প্রদাহ। আর যদি বলা হয় যে ওটাইটিস মিডিয়া, মিডিয়া মিডিয়া মানে কি মধ্য, মিডিয়া মানে কি মধ্য বলি না আমরা, তাহলে ওটাইটিস মিডিয়া যদি আসে তখন আমরা মনে রাখবো কি এটা হচ্ছে তোমার মধ্যকর্ণের প্রদাহ। মিডিয়া কথাটা আসলে আমরা কি মনে রাখবো? এটা এটা হচ্ছে তোমার মধ্যকর্ণের প্রদাহ। ঠিক আছে, এটা হচ্ছে কি মধ্যকর্ণের প্রদাহ হইতে পারে। তাহলে দেখো এই ওটাইটিস মিডিয়াটা সাধারণত হচ্ছে, দেখো কোন ভাইরাসের কারণে হচ্ছে, দেখো আরএসভি। কোন ভাইরাস? ভাইরাস সংক্রমণকারী ভাইরাসটার নাম হচ্ছে কি আরএসভি। ভাইরাসটার নাম কি আরএসভি। আর তো হচ্ছে কি রেসপিরেটরি, তারপর কি রেসপিরেটরি, এন্ড দেন হচ্ছে তোমার সাইনোসাইটাল, তারপর হচ্ছে তোমার ভাইরাস। ঠিক আছে, এটা হচ্ছে তোমার, এখানে বানানটা ঠিক মতো বোঝা যাচ্ছে না, সাইনেটিয়াল হবে এখানে, ভাইরাস। ঠিক আছে, এটার জন্য মূলত হচ্ছে, বুঝাইতে পারছি। এইটা হচ্ছে কি মূলত আমাদের ওটাইটিস মিডিয়া, খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত কি যে ধরো কানের মধ্যকর্ণে যে এই জায়গার মধ্যে প্রদাহটা হবে, মধ্যকর্ণে কি থাকে ম্যালিয়াস ইনকাস্টেপিস, এখানে মার্ক করা আছে, এই জায়গাটার মধ্যে মূলত প্রদাহটা এখানে ঘটে থাকে। এটাকে বলা হচ্ছে কি সাধারণত ওটাইটিস মিডিয়া। তোমরা কি বুঝছো? আচ্ছা দেখো, এই ওটাইটিস মিডিয়াও সেম হইতে পারে, ক্রনিক হইতে পারে এবং অ্যাকিউট হইতে পারে। যদি অ্যাকিউট হয় 4 থেকে 8 সপ্তাহ, এবং কি ক্রনিক হলে 2 মাসের বেশি। 4 থেকে 8 সপ্তাহ মানে কি 1 থেকে 2 মাস আর কি, আর ক্রনিক মানে কি 2 মাসের থেকে বেশি হওয়াটাকে মূলত বোঝায়। তো লক্ষণটা কি 104 ডিগ্রি ফারেনহাইটের বেশি জ্বর, এটার লক্ষণ কি?
এটা লক্ষণ হচ্ছে সাধারণত 104 ডিগ্রি ফারেনহাইটের বেশি জ্বর হবে। 4 ডিগ্রি ফারেনহাইটে বেশি জ্বর হবে। এবং মনে রাখবে কি, কানে তীব্র ব্যথা হয়, কানে তীব্র ব্যথা হয়। তো এই জন্য সাধারণত শিশুদেরকে যখন খাবার খাওয়ানো হয় তখন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মাথাটা রাখতে হয়। তাহলে মনে রাখবো, যদি শিশুদেরকে বেশি মাথা নিচু করে রাখো তখন হচ্ছে কি এটা হতে পারে। তাহলে শিশুদের খাবার খাওয়ানোর সময় খাবার খাওয়ানোর সময় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মাথা রাখবা, তাইলে হয়েছে। আর এইটা দুই প্রকার, একটা হচ্ছে কি অ্যাকুট এবং কি ক্রনিক, জাস্ট মাথায় রেখো। তো আমাদের আলটিমেটলি মনে থিওরিটা শেষ। ওকে, আমাদের থিওরি শেষ, এখন আমরা কোশ্চেন ব্যাংক সলভিং এ যাব। আমি একটা সামারি দিব, বলো তোমরা বললে আমি একটা সামারি এখানে দিয়ে দিই। একটা সামারি দিব, বলো। বলো একটা সামারি দেই। জাস্ট এইটা সামারি দিতে 5-7 মিনিট লাগবে। আচ্ছা, তো আমরা কি বললাম এখানে বলো তো? আমরা বললাম হচ্ছে আজকে শ্বসন ও শ্বাসক্রিয়া। তো শ্বসন ও শ্বাসক্রিয়ার মধ্যে প্রথম যে পার্টটা পড়বো সেটা হচ্ছে কি শ্বসনতন্ত্রের বিভিন্ন অঞ্চল। তো শ্বসনতন্ত্রে টোটাল 3 প্রকার অঞ্চল পাওয়া যায়। একটা হচ্ছে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, আরেকটা হচ্ছে বায়ু পরিবহন অঞ্চল, এবং লাস্টে হচ্ছে কি আমাদের শ্বসন অঞ্চল। তো বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল কোনটা, আমরা সেটা নিয়ে আলোচনা করি। বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল হচ্ছে যেই জায়গাটা দিয়ে বায়ু প্রবেশ এবং বায়ু বের হবে। 1 নম্বর আসো কি সম্মুখ নাসারন্ধ্র, কয়টা থাকবে? 2টা। এই যে 2টা নাকের ছিদ্র। সম্মুখ নাসারন্ধ্রের পরে আসবে কি ভেস্টিবিউল, যেখানে আমাদের নাকের লোমগুলো থাকে। তারপর আসে হচ্ছে তোমার কি নাসা গহ্বর। নাসা গহ্বরের মধ্যে তোমার একটা কোষ থাকে, নাম কি অলফ্যাক্টরি কোষ। আমাদের যে ঘ্রাণ উদ্দীপনা সেটা সাধারণত কি অলফ্যাক্টরি কোষের কারণে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এরপর আসে হচ্ছে তোমার কি পশ্চাৎ নাসারন্ধ্র, বা যেটাকে আমরা বলি কি কুয়ানা। এন্ড ফাইনালি আসে হচ্ছে কি নাসা গলবিল, ঠিক আছে? তো নাসা গলবিলের পর আরেকটা অংশ আছে, সেটাকে বলা হচ্ছে কি স্বরযন্ত্র বলা হচ্ছে। ওকে, এই পর্যন্ত হচ্ছে কি আমাদের ধরো বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চলের যা আমাদের পরিধিটা। স্বরযন্ত্রটা খুবই গুরুত্বপূর্ণ। স্বরযন্ত্রটা হচ্ছে এই যে এখানে, যেটার উপরে একটা অ্যাডামস অ্যাপল থাকে। অ্যাডামস অ্যাপলটা পুরুষদের ক্ষেত্রে বেশি শো করে। ওকে, তো স্বরযন্ত্রের কাজটা কি সাধারণত হচ্ছে কি স্বর তৈরি করে বা কি আমাদের শব্দ তৈরি করে। আমরা যে কথা বলতেছি এই স্বরটা তৈরি হচ্ছে মূলত কি স্বরযন্ত্র থেকে। দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে কি ভোকাল কর্ড বলা হচ্ছে। ইংরেজিতে স্বরযন্ত্রকে বলা হচ্ছে কি ল্যারিংস বলা হচ্ছে। ওকে, আচ্ছা, তো আমরা মনে রাখবো কি সব থেকে বড় তরুণাস্থি এখানে কি থাইরয়েড তরুণাস্থিটা, এটা একটু মাথায় রাখবো। তো এই ছিল হচ্ছে আমাদের ধরো গিয়ে যে বায়ু পরিবহন ও ত্যাগ অঞ্চল। সেকেন্ড হচ্ছে আমাদের বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল বললাম, আমরা এখন দেখবো কি বায়ু পরিবহন অঞ্চল। তো বায়ু পরিবহন অঞ্চলে প্রথম যেটা আসে সেটা কি ট্রাকিয়া, বা আমরা বলতে পারি কি শ্বাসনালী। 10 থেকে 12 সেন্টিমিটার লম্বা হইতে পারে, এবং এই ট্রাকিয়া বা শ্বাসনালীতে 16 থেকে 20টি সি আকৃতির তরুণাস্থির বলয় থাকে, ঠিক আছে? এই ট্রাকিয়া বা শ্বাসনালী আবার 2টা ভাগে ভাগ হয়ে গেছে, যেটাকে বলা হচ্ছে পরবর্তীতে ব্রঙ্কাস। ব্রঙ্কাস গুলাকে ফুসফুসে ঢুকে গেছে। তোমার ডান ব্রঙ্কাস এবং বাম ব্রঙ্কাস, ডানটা হচ্ছে কি 3 ভাগে ভাগ হয়ে গেছে, বামটা হচ্ছে কি 2 ভাগে ভাগ হয়ে গেছে। ব্রঙ্কাসে যদি কোনো রকমের প্রদাহ হয় সেটাকে বলে কি ব্রঙ্কাইটিস, বা এটাকে আবার ইংলিশ ডিজিজও বলা হয়ে থাকে। তো এই পর্যন্ত আমাদের বায়ু পরিবহন অঞ্চল গেল। পরবর্তীতে আসো বায়ু পরিবহন অঞ্চল মূলত কিন্তু একটা করিডোর হিসেবে কাজ করে। এর পরবর্তীতে আমরা কি পাবো? শ্বসন অঞ্চল, মেইন ইম্পর্টেন্ট। এখানে আমরা ফুসফুস পড়লাম, এখানে আমরা অ্যালভিওলাস পড়লাম, এখানে আমরা সারফেক্টেন্ট পড়লাম। তাহলে ফুসফুসে চলো আমরা যাই। ফুসফুস জিনিসটা কি? শ্বসন তন্ত্রের প্রধান অঙ্গকে বলা হচ্ছে কি ফুসফুস। এবং এই ফুসফুসটাকে আমরা কি বর্ণে দেখি? একটু মানে গোলাপি লাল বা গোলাপি খয়েরি বর্ণে, মানে গোলাপি খয়েরি বর্ণে দেখি। ফুসফুসের একটা আবরণ থাকে, সেটার নাম কি প্লুরা। প্লুরাটা কয় স্তরী? 2 স্তরী। এই প্লুরার মাঝে যে দুইটা স্তর থাকে, এই 2টা স্তরের মাঝে একটা রস থাকে বা ফ্লুইড থাকে, নাম কি প্লুরাল রস বা স্যারাস ফ্লুইড বলা হচ্ছে। ফুসফুসটা 2 ভাগে ভাগ করা, মানে 2টা ফুসফুস, একটা ডান ফুসফুস, একটা বাম ফুসফুস। ডানটা বড়, বামটা ছোট। ডানের ওজন কত? তোমার 625 গ্রাম, বামের ওজন 565 গ্রাম। ডানটা থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডানের মধ্যে লোব থাকবে 3টা, লোবিউল থাকবে 10টা, বা সেগমেন্টও বলতে পারি এটাকে। বামের ক্ষেত্রে লোব থাকবে কয়টা? 2টা, লোবিউল থাকবে হচ্ছে কয়টা? 8টা। এটা মনে রাখবো। ফুসফুসের গঠন ও কাজের এককের নাম হচ্ছে কি তোমার
অ্যালভিউলাস বলা হচ্ছে। তো এইটুকু আমরা একটু ভালো করে জেনে রাখবো, ঠিক আছে। এখন এই অ্যালভিউলাসে আসো। তো এই অ্যালভিউলাসটা হচ্ছে কিছু আবরণী কলা দিয়ে তৈরি হয়, এবং এই অ্যালভিউলাসে মূলত শ্বসন যে গ্যাস আছে, শ্বসন গ্যাস কি কি, একটা হচ্ছে তোমার গিয়ে অক্সিজেন, আর একটা হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড। এই দুইটা গ্যাসের বিনিময় হচ্ছে কোথায়, অ্যালভিউলাসের মধ্যে। ওকে, অ্যালভিউলাসের যে তোমার ব্যবধায়ক পর্দা থাকে সেটার নাম হচ্ছে কি ট্রাবেকুলি, যেটা পুরুত্ব হচ্ছে কি তোমার 0.2 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। ওকে, পুরুত্বটা ইম্পর্টেন্ট না। এখন আসো অ্যালভিউলাসের সংখ্যা দেখি আমরা। অ্যালভিউলাস হচ্ছে কি সাধারণত নবজাতকের ক্ষেত্রে, মনে রাখবা, নবজাতকের ক্ষেত্রে হচ্ছে তোমার কি 20 মিলিয়ন, 8 বছর বয়স হলে 300 মিলিয়ন, এবং পূর্ণবয়স্কদের ক্ষেত্রে 700 মিলিয়ন পর্যন্ত হইতে পারে। এটা গেল অ্যালভিউলাস। তো অ্যালভিউলাসের মধ্যে সাধারণত কি হচ্ছে, ব্যাপন প্রক্রিয়ায় শ্বসন গ্যাসের বিনিময়টা হচ্ছে। এই অ্যালভিউলাসের মধ্যে একটা বিশেষ কোষ থাকে, নাম হচ্ছে কি সেপ্টাল কোষ। সেপ্টাল কোষটা কি করে, সারফেক্টেন্টটা ক্ষরণ করে। এখন আমরা যাবো সারফেক্টেন্টের ক্ষেত্রে। সারফেক্টেন্ট জিনিসটা হচ্ছে কি ডিটারজেন্টের মতো। এটার কাজটা কি, সাধারণত ঘর্ষণটা হ্রাস করা, বা তোমার পৃষ্ঠতলের যে ঘর্ষণটা থাকে সেটা হ্রাস করে। কার হ্রাস করে, এটা অ্যালভিউলাসের ক্ষেত্রে। যেহেতু অ্যালভিউলাই গুলো সাধারণত কি হয়, ঘর্ষিত হইতে থাকে, মানে ঘর্ষণ হইতে থাকে অ্যালভিউলাস গুলো। বুঝাতে পারছি? এখন আসো, এই সারফেক্টেন্ট কখন থেকে ক্ষরণ শুরু হচ্ছে, 23 সপ্তাহ বয়স থেকে ক্ষরণ শুরু হয়। দ্যাটস ওয়াই 24 সপ্তাহের আগে একটা মানব ভ্রূণকে কখনোই তোমার স্বাধীন অস্তিত্বের অধিকারী বলা যায় না। এই সারফেক্টেন্টের আরেকটা কাজ হচ্ছে কি, তোমার সাধারণত ধরো ই করা, মানে জীবাণু ধ্বংস করা। অ্যালভিউলাসের মধ্যে জীবাণু থাকলে সেটাকে ধ্বংস করে কে, সারফেক্টেন্ট ধ্বংস করে। আমাদের সারফেক্টেন্টও এখানে কমপ্লিট। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে আমরা কি বললাম, এরপর হচ্ছে কি আমরা ধরো মানে শ্বসনটা পড়লাম, মানে প্রশ্বাস এবং নিঃশ্বাস পড়লাম। দেখো, প্রশ্বাস মানে কি, বায়ু গ্রহণ। নিঃশ্বাস মানে কি, বায়ু ত্যাগ। তো প্রশ্বাসটা হচ্ছে একটা সক্রিয়, অর্থাৎ আমার এখানে শক্তির প্রয়োজন আছে। বাট নিঃশ্বাসটা হচ্ছে কি নিষ্ক্রিয়, যেখানে আমার নিজের কোনো শক্তির প্রয়োজন নাই। প্রশ্বাস এবং নিঃশ্বাস গেল, তাহলে একটা সক্রিয় আর একটা হচ্ছে কি নিষ্ক্রিয়। আমাদের এই শ্বাস মানে প্রশ্বাস এবং নিঃশ্বাসটা কন্ট্রোল হয় টোটাল 4টা কেন্দ্র থেকে। তার মধ্যে 2টা থাকে মেডুলাতে, যেখানে মেডুলাতে মূলত কি প্রধান শ্বসন কেন্দ্র, আর 2টা থাকে কি বংশের মধ্যে। ওকে, এই জিনিসটা আমাদের গেল। এরপর আসো দেখি আমরা প্রশ্বাস নিঃশ্বাস থেকে আরো কিছু জিনিস আমরা এখানে পড়েছি। তার মধ্যে এক নম্বর হচ্ছে ধরো আমরা কি বললাম যে তোমার বায়ু গ্রহণটা। বায়ু গ্রহণের ক্ষেত্রে তুমি একটা মানে সর্বোচ্চ যতটুকু বায়ু গ্রহণ করতে পারে সেটাকে বলা হচ্ছে কি টাইডাল ভলিউম, বা ফুসফুসে যতটুকু সর্বোচ্চ বায়ু প্রবেশ করে সেটার নাম কি টাইডাল ভলিউম। সেটা কত পর্যন্ত হইতে পারে, 500 ml পর্যন্ত হইতে পারে। সর্বোচ্চ ধারণ ক্ষমতা, বায়ু ধারণ ক্ষমতাটাকে বলা হচ্ছে কি ভাইটাল ক্যাপাসিটি। ক্যাপাসিটি মানে কি ধারণ ক্ষমতা, মাথায় রাখবে কিন্তু। সেটা কতটুকু হইতে পারে, 4500 মিলিলিটার পর্যন্ত হইতে পারে। এরপর আসা হচ্ছে তোমার রেসিডুয়াল ক্যাপাসিটি। রেসিডুয়ালের রেস্ট থেকে আমরা কি মনে রাখবো, রেস্ট, অর্থাৎ আমরা যখন নিঃশ্বাসের মাধ্যমে বায়ুটাকে বের করে দিলাম, তারপরে ফুসফুসের ঠিক কতটুকু বায়ু রয়ে গেছে সেটাকে বলা হচ্ছে কি রেসিডুয়াল ক্যাপাসিটি। রেসিডুয়ালের রেস্ট থেকে মনে রাখবো রেস্ট। তো কতটুকু থাকে, 1.5 লিটার বা 1500 ml পর্যন্ত থাকতে পারে। তবে এইটা যারা দৌড়বিদ থাকে তাদের ক্ষেত্রে একটু বেশি হয়, কারণ ওরা বায়ুটাকে জমিয়ে রাখে বা আটকে রাখে। তাদের ক্ষেত্রে 6000 ml পর্যন্ত সেটা হইতে পারে। এই জিনিসটা আমাদের এখানে গেল। এর পরবর্তীতে আমরা বললাম হচ্ছে তোমার যেহেতু গ্যাসীয় বিনিময়টা হচ্ছে, এখানে একটু প্রেসার গুলো আমাদের পড়তে হয়। তাহলে এর আগে চলো হচ্ছে আমরা যাই শ্বসন ক্ষেত্রে। শ্বসন কয় প্রকার, 2 প্রকারের হইতে পারে। একটা বহিঃশ্বসন, যেটা আমাদের ফুসফুসে হচ্ছে, আরেকটা হচ্ছে কি অন্তঃশ্বসন, যেটা আমাদের দেহকোষের মধ্যে হচ্ছে। এখন আসো এই বহিঃশ্বসনের ক্ষেত্রে 2টা প্রেসার থাকবে, একটা হচ্ছে কি অক্সিজেনের প্রেসার, একটা হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইডের প্রেসার। এই অক্সিজেনটা আবার অ্যালভিউলাসে প্রেসার দিবে, আবার হচ্ছে কি কৈশিক জালিকায় দিবে। সিমিলারলি কার্বন ডাইঅক্সাইডটাও অ্যালভিউলাসে প্রেসার দিবে এবং কি কৈশিক জালিকায় প্রেসার দিবে। তাহলে অক্সিজেনের অ্যালভিউলাসের যে প্রেসারটা সেটা হচ্ছে কি 104 মিলিমিটার পারদ-চাপ। কৈশিক জালিকার প্রেসারটা 40 মিলিমিটার পারদ-চাপ। ওকে, আবার কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে অ্যালভিউলাসের প্রেসারটা হচ্ছে কত, 40 মিলিমিটার পারদ-চাপ। কৈশিক জালিকাটা হচ্ছে আবার 46 মিলিমিটার পারদ-চাপ। তুমি যখন অন্তঃশ্বসনের ক্ষেত্রে সেম জিনিসটা হিসাব করবা তখন এটা জাস্ট উল্টে যাবে, নাথিং এলস। ঠিক আছে, তো এই জিনিসগুলো পড়লাম। এরপর আমরা বললাম কি শ্বাস সংযোগ। তো শ্বাস সংযোগ হিসেবে আমরা কাকে পাই, হিমোগ্লোবিনকে পাচ্ছি। হিমোগ্লোবিনের 2টা অংশ, একটা হচ্ছে কি হিম, আরেকটা হচ্ছে কি গ্লোবিন। হিমটা হচ্ছে কি সাধারণত শ্বাস সংযোগ, গ্লোবিনটা হচ্ছে কি প্রোটিন। হিমটার মধ্যে কি থাকে, আয়রন থাকে। কত পার্সেন্ট, 33.3% আয়রন থাকতে পারে। আয়রনটা কি হিসেবে যকৃতে সঞ্চিত থাকে, ফেরিটিন হিসেবে, ওইটা আমরা পরিপাকে পড়বো। এখন এই আয়রনটা একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে 4 থেকে 5 গ্রাম পর্যন্ত আয়রন থাকতে পারে। এটা কোশ্চেন আসছিল, কত গ্রাম, 4 থেকে 5 গ্রাম পর্যন্ত আয়রন থাকতে পারে। এটা পরবর্তীতে বিলিভার্ডিন এবং কি বিলিরুবিন হয়। বিলিভার্ডিনটা হচ্ছে কি সবুজ বর্ণের, বিলিরুবিনটা হচ্ছে কি হলুদ বর্ণের।
আমাদের শ্বাসযন্ত্র ক্লিয়ার। আরেকটু জিনিস মনে রাখবা, হিমোগ্লোবিনে হিম এবং গ্লোবিনের অনুপাত হচ্ছে কত? 1:25। ডান, হিমোগ্লোবিন এখানে আমাদের ডান হয়ে গেল। তো আমরা মোটামুটি অনেকটা পড়ে ফেলছি। এর পরবর্তীতে আমরা যেটা আসলাম সেটা হচ্ছে কি তোমার গ্যাসীয় বিনিময়ের পার্টটা, অর্থাৎ অক্সিজেনের বিনিময়, কার্বন ডাইঅক্সাইডের বিনিময়। এখন বা অক্সিজেনের পরিবহন, কার্বন ডাইঅক্সাইডের পরিবহন। হ্যাঁ, তো অক্সিজেন পরিবহন হচ্ছে কয়ভাবে? দুই ভাগে। একটা হচ্ছে কি ভৌত দ্রবণ রূপে, আরেকটা হচ্ছে কি রাসায়নিক যৌগ রূপে। তাহলে ভৌত দ্রবণ রূপে কিভাবে হচ্ছে? তোমার রক্তের মধ্যে ডিরেক্টলি 100 ml রক্তের মধ্যে 0.2 মিলিলিটার অথবা 2% যাবে ভৌত দ্রবণে। আর রাসায়নিকের মধ্যে 98%, যেটা কি হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন অ্যাটাচ হয়ে কি তৈরি করবে? অক্সিহিমোগ্লোবিন। ডান, অক্সিজেন পরিবহন আমাদের এখানে ডান। এখন আমরা কার্বন ডাইঅক্সাইড পরিবহনটা দেখবো। কার্বন ডাইঅক্সাইড টোটাল 3টা ভাবে হইতে পারে। নাম্বার 1 হচ্ছে তোমার ভৌত দ্রবণ রূপে, কত পার্সেন্ট? 5%। নাম্বার 2 কার্বামিনো যৌগ রূপে, কত পার্সেন্ট? 27%। নাম্বার 3 বাইকার্বনেট রূপে তোমার 65%। ভৌত দ্রবণ রূপে কিভাবে পরিবাহিত হচ্ছে? কার্বনিক অ্যাসিড তৈরি করে। কিভাবে? কার্বনিক অ্যাসিড। এবং এখানে এনজাইম থাকে কি? কার্বনিক এন্ডোনিউক্লিয়াস এনজাইম, ঠিক আছে? সরি, কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম, তাই না? আচ্ছা, তারপরে সব কার্বামিনো যৌগ রূপে, কত পার্সেন্ট? 27%। তো এটা আবার প্রতি 100 ml রক্তের মধ্যে কত ml? 3 ml হচ্ছে কি কার্বামিনো যৌগ রূপে পরিবাহিত হয়। এই 3 mlটাকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি কার্বামিনো হিমোগ্লোবিন, যেখানে 2 ml যাবে, কার্বামিনো প্রোটিন, যেখানে 1 ml যাবে। পরে বললাম কি বাইকার্বনেট রূপে 65%। এই বাইকার্বনেট রূপে সব থেকে বেশি যায়, এটা তোমার কি প্লাজমা দিয়েও যেতে পারে, এবং এটা হচ্ছে তোমার কি লোহিত রক্তকণিকা দিয়েও যেতে পারে। যদি লোহিত রক্তকণিকায় হয় তাহলে পটাশিয়াম বাইকার্বনেট, আর যদি প্লাজমা দিয়ে যায় তাহলে কি সোডিয়াম বাইকার্বনেট। আমাদের এখানে হয়ে গেল। আরো কিছু জিনিস পড়ছি, যেমন ধরো যদি বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা 0.25% বৃদ্ধি পায় তাহলে শ্বসন হার দ্বিগুণ হয়। আবার অক্সিজেনের পরিমাণটা যদি 20% থেকে 5% নেমে আসে তখনও কি শ্বসন হারটা দ্বিগুণ হচ্ছে। এই জিনিসগুলো আমরা পড়ে ফেলছি। এবং ফাইনালি এসে বললাম কি আমাদের ঊর্ধ্ব শ্বাসনালী প্রদাহ এবং কি নিম্ন শ্বাসনালী প্রদাহ। ঊর্ধ্ব শ্বাসনালী প্রদাহ বলতে কি আমাদের সাধারণত নাক, কান, গলায় যেগুলো হচ্ছে, যেমন সর্দি, কাশি, হ্যাঁ, এই জিনিসগুলো ঊর্ধ্ব শ্বাসনালী প্রদাহ। তারপর ধরো ওটাইটিস, ঊর্ধ্ব শ্বাসনালী প্রদাহ, সাইনোসাইটিস, ঊর্ধ্ব শ্বাসনালী প্রদাহ। আর নিম্ন শ্বাসনালীতে কি পড়লাম আমরা? যেমন ফ্লু আছে, ব্রঙ্কাইটিস আছে, তারপর হচ্ছে কি নিউমোনিয়া আছে, যেটার জীবাণুর নাম হচ্ছে কি ডিপ্লোকক্কাস নিউমোনিয়া। এরপর যক্ষা আছে, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। তো আমাদের ইন ডিটেইলস হচ্ছে কি সাইনোসাইটিস পড়লাম এবং কি আমরা ওটাইটিস মিডিয়া পড়লাম। তো সাইনোসাইটিস মানে কি সাইনাসের প্রদাহ। সাইনাস কয় প্রকার থাকবে? আমাদের 4 প্রকার বা 4 জোড়া থাকতে পারে। প্যারানাসাল সাইনাস, ম্যাক্সিলারি, ফ্রন্টাল, এথময়েডাল, স্ফেনয়েডাল। ম্যাক্সিলারি যদি প্রদাহ হয় তখন কি গালের মধ্যে হবে। আর সাইনাসের প্রধান লক্ষণই কিন্তু মাথা ব্যথা হওয়া। সাইনাস 2 প্রকার হইতে পারে, মানে সাইনোসাইটিস দুই প্রকার হইতে পারে। একিউট, যেটা 4 থেকে 8 সপ্তাহ বা 1 থেকে 2 মাস। ক্রনিক, যেটা হচ্ছে কি তোমার একদম 2 মাসের বেশি হতে পারে। এটা আমরা পড়ছি, হ্যাঁ। এন্ড ফাইনালি আসো ওটাইটিস মিডিয়া। ওটাইটিস মানে হচ্ছে কি কানের প্রদাহ, আর ওটাইটিস মিডিয়া মানে কি মধ্যকর্ণের প্রদাহ। বুঝাইতে পারছি? এরপর আসা হচ্ছে আমরা আরএসভি ভাইরাস যেটা আছে ওইটার জন্য মূলত হয়, এবং ওটাইটিস মিডিয়ার ফলে 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর হইতে পারে। এটাও একুইট এবং তোমার কি ক্রনিক হইতে পারে। ডান, আমাদের চ্যাপ্টার এখানে কমপ্লিট। ঠিক আছে, তো আমাদের সামারি শেষ। আমি পুরো সামারিটা দিয়ে ফেলছি এখানে। ওকে, এখন আমরা এগ্রি কোশ্চেন ব্যাংক সলভিং এ যাব। আমরা এখন কই যাব? এগ্রির কোশ্চেন ব্যাংক সলভিং এ যাব। সবাই একটু মনোযোগ দিবা, তাইলেই হবে, আর কিছু লাগবে না। দেখো, ফার্স্ট ইয়ার হচ্ছে আমরা এগ্রি 22 সেশন একটা কোশ্চেন দেখি। এটা 22 সেশন আসছে, দেখো। তো সামারিটা একটু ভালো করে দেখে আমি এটা শর্ট ভিডিও আকারে বলে দেবো, আপলোড করে দিতে, তাইলেই হবে। ক্লাসটা ডিগ্রি 22 আসছে যে শ্বসনতন্ত্রের কোন স্থানে গ্যাসীয় বিনিময় হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। শ্বসনতন্ত্রের কোন স্থানে বলতো দেখি? অ্যালভিউলাসের মধ্যে হচ্ছে কি গ্যাসীয় বিনিময়টা হচ্ছে। কোথায় হচ্ছে? অ্যালভিউলাসের মধ্যে হচ্ছে। পরবর্তীতে চলো আমাদের কি আছে। ওকে, অ্যাডামস অ্যাপল কোথায় অবস্থিত বলো? অ্যাডামস অ্যাপল এটা এগ্রি 22 আসছে। এগ্রি 22 অলরেডি 2বার কোশ্চেন আসছে। তাহলে অ্যাডামস অ্যাপল কোথায় থাকে বলতো দেখি? আমাদের সৌরযন্ত্রের মধ্যে থাকতেছে। আর নাসা গহ্বর যেটা আছে এখানে কে থাকতেছে? এখানে থাকতেছে কি তোমার সাধারণত বলো? নাসা গহ্বরে থাকে হচ্ছে আমাদের অলফ্যাক্টরি কোষ। অলফ্যাক্টরি কোষ যেটা আমাদের ঘ্রাণ উদ্দীপনা করে। পরীক্ষা টেলিগ্রামে, লাইভ এক্সাম গুলা টেলিগ্রামে দিতে পারবা, গুগল ড্রাইভে দিতে পারবা। আর পরবর্তী যে প্র্যাকটিস এক্সাম গুলা সেগুলো শুধুমাত্র তোমরা গুগল ড্রাইভ থেকে দিবা। মনে রাখো, প্র্যাকটিস এক্সাম কখনো টেলিগ্রাম থেকে দিও না, গুগল ড্রাইভ থেকে দিবা। তারপর আসো, ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী কোনটি? এটা আমার সেশন আসছিল তোমার 20-21 সেশনে। ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী হচ্ছে কি রেডন।
ফুসফুসে ক্যান্সারের জন্য দায়ী কে? রেডন। এইগুলাই হচ্ছে কি সাধারণত এগ্রিতে আসছে। 21-22 কোশ্চেন আসে না, খুব একটা কোশ্চেন এখানে আসে নাই। ওকে, বাকৃবির কোশ্চেন দেখি আমরা যে বাকৃবিতে কি কি কোশ্চেন আসছে। চলো, একজন পূর্ণবয়স্ক মানুষের ফুসফুসে কতগুলো অ্যালভিউলি থাকে? 6-7 সেশনে আসছে। তাহলে কতগুলো অ্যালভিউলি থাকে? একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে কতগুলো অ্যালভিউলি থাকে? দেখো, পূর্ণবয়স্কদের ক্ষেত্রে সাধারণত আগের বইয়ে যেটা ছিল 400 থেকে 500 মিলিয়ন, বুঝছো? এখন হয়তো 700 মিলিয়ন দিচ্ছে। আজমল স্যারের তার কোনো বই, যারা এখন আসলে আজমল স্যারের দোষ না, দোষটা হচ্ছে কি এখন যারা আসলে বইটাকে করে তারা আসলে এক একবার এক একটা ইনফো বসায় দেয় আর কি। আমরা যখন পড়ছি তখন আসলে এই যে সাধারণত কি পড়ছি 400 থেকে 500, ঠিক আছে, 400 থেকে 500। তারপর আসো, অ্যালভিউলাসের মধ্যে অক্সিজেনের পার্শ্ব চাপ কত মিলিমিটার পারদ চাপ? দেখো, তাহলে আমি কি বলছিলাম, তোমরা এই দিকে রাখবো অক্সিজেন, এই দিকে রাখবো হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে? তাহলে এখানে কি অ্যালভিউলাস, এখানে কি কৈশিক জালিকা, এখানে কি অ্যালভিউলাস, এখানে কি কৈশিক জালিকা, ঠিক আছে? এখানে লিখবা 40, এখানে লিখবা 40, আর উপরে লিখবা হচ্ছে কি 104, আর এখানে লিখবা কি 46, তাইলে শেষ। তাহলে দেখো কি বলছে, অ্যালভিউলাসের মধ্যে অক্সিজেনের পার্শ্ব চাপ কত? অ্যালভিউলাসের মধ্যে বলো, অ্যালভিউলাসের মধ্যে তাহলে অক্সিজেনের পার্শ্ব চাপ কত হবে? 100-এর আশেপাশে হচ্ছে কি 100 মিলিমিটার পারদ চাপ, 100-এর আশেপাশে হবে, ঠিক আছে? দেন আসো দেখি, মানুষের রক্তে হিমোগ্লোবিন কোন পদার্থের উপস্থিতির কারণে লাল হচ্ছে? লোহার কারণে। কেন হচ্ছে? আয়রনের কারণে মূলত লাল বর্ণের হয়। তারপর দেখো শেরে বাংলার কোশ্চেনগুলো আমরা একটু দেখি যে কি আসছে এখানে। মানুষের ফুসফুসে প্রায় 70 থেকে 90 বর্গ মিটার আয়তন জুড়ে কত সংখ্যক অ্যালভিউলাই থাকতে পারে? প্রায় 70 থেকে 90 বর্গ মিটার আয়তন জুড়ে কত সংখ্যক থাকতে পারে বলো তো দেখি। প্রায় হচ্ছে 700 মিলিয়ন, বা আমরা বলতে পারি কি এটাকে 70 কোটি। 700 মিলিয়ন, বা আমরা বলতে পারি কি 70 কোটি। দেখো, প্রতি 10 মিলিয়নে হচ্ছে কি 1 কোটি, 700 মিলিয়নে হচ্ছে কত কোটি? 70 কোটি। হিসাব হচ্ছে এখানে। তারপর চলো, অ্যালভিউলাই নিম্নের কোনটির অংশ? যকৃৎ, ট্রাকিয়া, ব্রঙ্কাই, ফুসফুস। অ্যালভিউলাই ফুসফুসের অংশ। এটা কোথায় আসছে? শেরে বাংলা 6-7 সেশনে আসছে। ওকে, তারপর আসো দেখি, শাখা প্রশাখা বিহীন শ্বাসনালীকে কি বলতেছে? দেখো, শাখা প্রশাখা বিহীন শ্বাসনালীকে কি বলে? এটা হচ্ছে কি তোমার শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটির কত সেশনে বলো তো দেখি? শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি 5-6 সেশনে, অনেক আগের কোশ্চেন। ট্রাকিউল বলে। শাখা প্রশাখা বিহীন হলে সেটাকে কি বলবে? ট্রাকিউল বলতেছে। পরবর্তীতে চলো দেখি সিলেট কৃষির কোশ্চেন দেখি, সবই পারবেন ইনশাআল্লাহ। রক্ত ও বায়ুর মধ্যে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বিনিময় ঘটে মানবদেহের কোথায়? রক্ত এবং বায়ুর মধ্যে কোথায়? অ্যালভিওলিতে হচ্ছে। রক্ত এবং বায়ুর মধ্যে বিনিময় হচ্ছে কোথায়? অ্যালভিওলিতে। তারপর দেখো সবই পারো, চট্টগ্রাম ভেটেনারি দেখো। সিভাসুতে কি কোশ্চেন আসছে এখানে? সারফেক্টেন্ট কোন প্রাচীর থেকে নিষিদ্ধ হচ্ছে বলো? তাহলে কোন প্রাচীর? অ্যালভিওলাসের প্রাচীর থেকে আসছে। এটা সিভাসুর 17-18 আসছে। খুব একটা কোশ্চেন আসলে এই চ্যাপ্টার থেকে আসে না, অন্য চ্যাপ্টারের মতো। ফুসফুস শরীরে যে গহ্বর অবস্থান করে তার নাম কি? দেখো, ফুসফুস শরীরে যে গহ্বর অবস্থান করে তার নাম কি হবে বলো দেখি। তাহলে প্রথমে আসো পেরিটোনিয়াল গহ্বর, যেটা সিলুম। আচ্ছা, দুইবার আসছে। প্লিউরাল গহ্বর, তাহলে কোনটা হবে? প্লিউরাল গহ্বর। আর পেরিকার্ডিয়াল গহ্বর কি? হৃৎপিণ্ড। তাহলে কোন গহ্বর? প্লিউরাল, যেহেতু এটা ফুসফুসের আবরণের নাম কি? প্লিউরাল। ওখান থেকে আমরা বলতে পারি এটা। পিএসটিও দেখি, পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তিতে একটা কোশ্চেন দেওয়া আছে আমাদের কোশ্চেন ব্যাংকে। বাতাসে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব কতটুকু বাড়লে শ্বসন হার দ্বিগুণ হবে? এটা তোমরা অ্যান্সার করো। অ্যান্সার করো তোমরা এটা। 7:43 বাজে, এই তো 10 মিনিট লেট হয়েছে একটু, মাঝে 10 মিনিট মোটিভেশন দিয়েছে তো এই জন্য লেট হয়েছে, নাহলে লেট হইতো না। ওকে, 0.25%। কেমন লাগছে বলো? ক্লাসটা খুব দ্রুত ইউটিউবে চলে যাবে। যারা, যেহেতু ম্যাক্সিমাম স্টুডেন্ট বলো যে ইউটিউবে দেখো, সো ইউটিউবে চলে যাবে ইনশাল্লাহ। কিন্তু ইউটিউবে তো সাবস্ক্রাইব করো না। ক্লাস দেখা হচ্ছে অনেক পোলাপান, কিন্তু সাবস্ক্রাইব করতে মনে ভুলে যাও, তাই না? ইউটিউবটা একটু সাবস্ক্রাইব করো, আমাদের
যেহেতু ইউটিউবে রেগুলার হচ্ছে, আমরা এতদিন ইউটিউবে ছিলাম না আসলে খুব একটা, আমরা ইউটিউবে খুবই রেগুলার ছিলাম, এটা একটা, স্টুডেন্ট আসলে ইউটিউবেই চাও তোমরা, আমি যেটা বুঝলাম। ইংরেজি ক্লাস করো, হ্যাঁ ইংরেজি আজকে টেন্সের উপর ক্লাস হবে, তুমি ইংরেজি ক্লাসটা করো সবাই। সব ভুলে যাও কেন? হ্যাঁ আচ্ছা দেখো, তো কে কমেন্টটা করছো? ফারজানাতুন নেহা। ভুলে যাবা না, এটা জিনিসটা আমি বলি তোমাদেরকে, ভুলে না যাওয়ার একটা জিনিস হচ্ছে কি রিভিশন দেওয়াটা। এখন তার থেকে বড় ব্যাপার হচ্ছে কি ভুলবা, এটা মানুষের ব্রেন, এটা ভুলবে স্বাভাবিক। এতগুলো ইনফরমেশন নেওয়া তো আসলে মানুষের পক্ষে পসিবল না। বা তুমি যখন জিনিসটাকে প্রতিনিয়ত প্রতিনিয়ত যখন এটাকে তুমি নাড়াচাড়া করবা, প্রতিনিয়ত করবা, তখন ভুলবা না। আর চেষ্টা করবা এই মাথাটার মধ্যে, মানে অ্যাডমিশন টাইমটাতে তুমি অন্যান্য জিনিসগুলো একটা স্পেসটা যাতে কম দিতে পারো। ধরো আমার মাথায় সাপোজ হচ্ছে কি, ধরো আমার মাথায় এতটুকু জায়গা আছে, এখন যদি আমি যদি দেখি যে প্রিন্স মামুনে কি করছে, এইটা এইটুকু জায়গা নিল, প্রিন্স মামুন আর লাইলার কাহিনী ঢুকাইলাম, থটস অফ বিল্লালের কাহিনী ঢুকাইলাম এতটুকু। তারপর ধরো যে আর কি আছে, সোশ্যাল মিডিয়াতে আরো কতটুকু আসে, ইংলিশ বই মুস্তাফিজ ইদানিং দেখি যে ট্রেন্ডে আসে, ওরটা ঢুকাইলাম এতটুকু। তারপর ধরো আরো অনেক ঝামেলা আছে, এগুলো ঢুকাইলাম এতটুকু। বান্ধবীর বয়ফ্রেন্ড ঢুকাইলাম এতটুকু, মানে বান্ধবীর বয়ফ্রেন্ড কয়টা, এটা ঢুকাইলাম এতটুকু। হ্যাঁ, তারপর ধরো যে মানে এই শীতের মধ্যে কোন জামা কিনবো, এটার জন্য সোশ্যাল মিডিয়া বিভিন্ন পেজ স্ক্রল করলাম, এইটুকু ঢুকাইলাম। আরো কত কাহিনী, কোন প্ল্যাটফর্মে ক্লাস করব, এইটার জন্য ঢুকাইলাম এতটুকু। ঠিক আছে, অ্যাডমিশনে প্রেশার দিচ্ছে, আমি তো বাঁচবো না, আমি কি করব, চান্স পাবো না, এই সে আরেকটু ঢুকাইলাম। লাস্টে ধরো সাপোজ ধরো এইটুক তুমি পাচ্ছ কি পড়াশোনার স্পেস, ধরো এইটুক পাচ্ছ পড়াশোনার স্পেস। এখন তুমি চিন্তা করো, তুমি যদি এই জিনিসগুলা, এখানে যে জিনিসগুলো বাকি আছে, এই জিনিসটা যদি তুমি না ঢুকাইতা, ধরো এই জিনিসগুলাকে যদি তুমি বাদ দিয়ে দাও, তাহলে দেখবা আর মিস হচ্ছে না। বুঝাইতে পারছি? তাহলে তুমি স্পেসটাকে পারো, সোশ্যাল মিডিয়াতে যত ট্রেন্ড যত কিছু আছে সবকিছু থেকে দূরে থাকো, তাহলেই দেখবা তুমি ইনশাল্লাহ ভালো করতে পারবা। এই একটা জিনিস জাস্ট, সোশ্যাল মিডিয়ার যত জিনিস আছে সেগুলো থেকে দূরে থাকো, পড়াটাকে মনের ভিতরে ঢুকায় নাও, ইনশাল্লাহ তুমি পারবা। পড়ার মধ্যে থাকো, প্রচুর পরিমাণে কোয়েশ্চেন সলভ করো, আর কিছু লাগবে না। আচ্ছা, আমার ব্রেন চতুর্ভুজ না। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত রইলো, আমি স্লাইডটা দিয়ে দিচ্ছি, রিভিশন দিয়ে নিও। 9:30 ইংরেজি ক্লাস আছে টেন্সের উপর। ঠিক আছে, টাটা, আসসালামু আলাইকুম।